তো আজকে আমরা প্র্যাকটিস সেট 44 মানে 44 নম্বর প্র্যাকটিস সেট করবো। এখানেও আমরা 100টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আজকে এই সেটে আমরা ইরর করব, ইমপ্রুভমেন্ট করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পিকিউআরএস সব মিলিয়ে আমরা 100টা কোয়েশ্চেন সলভ করব। চলো ফার্স্ট এক্সাম্পল কী আছে দেখে নিই। দেখো ফার্স্ট এক্সাম্পল আছে, ফার্স্টে আমরা ইয়র দিয়ে শুরু করবো। বলছে হি সেইজ দ্যাট হি হ্যাজ এ কার বিসাইড এ স্কুটার। বলছে সে বলে যে তার আছে একটা গাড়ি বিসাইড এ স্কুটার, একটা স্কুটারের পাশাপাশি। তাহলে আমরা জানি যে পাশাপাশি যখন বোঝাবে যে আমার একটা স্কুটারের পাশাপাশি একটা গাড়িও আছে, সেই পাশাপাশি ওয়ার্ডটা কি? পাশাপাশি ওয়ার্ড হচ্ছে বিসাইডস, BESIDE সাথে একটা এস। শুধু বিসাইড মানে কি? পাশে। শুধু বিসাইড মানে পাশে, তাই তো? তাহলে আমরা যখন কোনো কিছুর পাশে বলবো তখন বিসাইড ইউজ করবো। আই অ্যাম সিটিং বিসাইড মাই ফাদার, আমি আমার বাবার পাশে বসে আছি। আই অ্যাম সিটিং বিসাইড মাই ফাদার, সেক্ষেত্রে বিসাইড। কিন্তু পাশাপাশি যখনই বলবো তখন আমরা বিসাইডস দেবো। তাহলে এখানে বিসাইড উঠে গিয়ে বিসাইডস হবে। তো কী হবে? এখানে হবে হি সেইজ দ্যাট হি হ্যাজ এ কার বিসাইডস এ স্কুটার। ঠিক আছে, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট দুই দাগ কী বলছে? বলছে ইফ আই ওয়াজ ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নট হ্যাভ কমিটেড, আমি করতাম না, কমিট মানে কোনো খারাপ কাজ করা, তাহলে আই উড নট হ্যাভ কমিটেড দিস ব্লান্ডার, এই বাজে এই অপরাধমূলক বিশাল বড় ভুলটা আমি করতাম না। তাহলে দেখো বলেছিলাম বাক্যের সাবজেক্ট যদি কোনো কল্পনা করে কোনো কিছু হওয়া বোঝায় তাহলে সাবজেক্টের পরে অলওয়েজ ওয়্যার বসবে, ওয়্যার, সাবজেক্টের পরে ওয়্যার। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, তাই তো? তাহলে বাক্যের সাবজেক্ট যখন কল্পনা করে কোনো কিছু হওয়া বোঝাবে তখন সাবজেক্টের পরে ওয়াজ হবে না, ওয়্যার হবে। তাহলে প্রথমে এখানে কী বলে দেখো, ইফ আই ওয়াজ ইউ, যদি আমি তুমি হতাম, তাহলে এটা হবে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম। এবার যাবো নেক্সট এক্সাম্পল 3 কী বলেছে আমরা দেখবো। বলছে নট ওয়ান অফ দ্য হান্ড্রেডস অফ স্ট্রাইকিং ওয়ার্কার্স, নট ওয়ান অফ দ্য হান্ড্রেডস অফ স্ট্রাইকিং ওয়ার্কার্স। ঠিক আছে, বলতে চাইছে যে স্ট্রাইক করছে এরকম যে কর্মীরা আছে, সেরকম শত শত কর্মীদের মধ্যে নট ওয়ান, একজনও না। তাহলে আমরা জানি কি, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, যে কোনো প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন কোনটা দেখো? অব। তাহলে অবের আগে কি আছে? ওয়ান। অবের আগে কি আছে? ওয়ান আছে অবের আগে। দেখো বলছে নট ওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্রিপোজিশন দিয়েছে অব। তাহলে অবের আগেরটা হবে সাবজেক্ট, নট ওয়ান মানে একজনও না, মানে একের সমান ধরবো আমরা। যখন নাথিং বা নট ওয়ান এরকম বলবে তখন আমরা সাবজেক্ট ধরবো একটা, সিঙ্গুলার ধরবো। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে আমাদের দেখো, বলছে নট ওয়ান মানে সাবজেক্ট সিঙ্গুলার, অফ দ্য হান্ড্রেডস অফ স্ট্রাইকিং ওয়ার্কার্স, স্ট্রাইক করা, অবরোধ করা শত শত কর্মীদের মধ্যে একজনও নেই যাকে ওয়ার অ্যালাউড, অনুমতি দেওয়া হয়েছিল, টু গো নিয়ার দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে দেখো এখানে কিন্তু ভার্ব ওয়্যার আছে, সাবজেক্ট আমাদের কি? নট ওয়ান সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগেরটা সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে ওয়্যার হবে না, এখানে হবে হচ্ছে ওয়াজ। ঠিক আছে, তাহলে কি হবে? নট ওয়ান অফ দ্য হান্ড্রেডস অফ স্ট্রাইকিং ওয়ার্কার্স was allowed to go near the factory। এবার যাবো নেক্সট 44 কি বলছে দেখো। 44 বলছে ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে? এনি অফ দ্য চাইল্ড, কোনো শিশু, বাচ্চাদের মধ্যে কাউকেই কি তুমি দেখেছিলে? when you were in the garden, যখন তুমি বাগানে ছিলে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, এনি অফ দ্য চাইল্ড, তাহলে আমরা জানি কি one of the, some of the, many of the, few of the, every of the, none of the, এদের পর যে নাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে হবে। তাহলে ওয়ান অফ দ্য বয় বলবো না, আমরা বলবো ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, মেনি অফ দ্য গার্লস, ফিউ অফ দ্য মেন। ঠিক আছে, ফিউ অফ দ্য ওমেন, ওয়ান অফ দ্য মেন। তাহলে সবসময় এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নাউনটা প্লুরাল হবে। তাহলে এখানে চাইল্ড আছে, চাইল্ড উঠে গিয়ে চিলড্রেন হবে, যেহেতু প্লুরাল হবে। তাহলে এনি অফ দ্যার পরে চাইল্ড হবে না, চিলড্রেন হবে। তাহলে কী হবে? ডিড ইউ সি এনি অফ দ্য চিলড্রেন হোয়েন ইউ ওয়্যার ইন দ্য গার্ডেন, যখন তুমি বাগানে ছিলে। এবার যাবো নেক্সট 5 দাগ কী বলছে দেখো। 5 দাগ বলছে যে দ্য বয় আস্কড হিজ ফাদার, বাবা জিজ্ঞেস করেছিল তার, দ্য বয় আস্কড হিজ ফাদার, ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াই হি কাটিং ডাউন দ্য ট্রি, কেন সে গাছটা কাটছিল। তাহলে ছেলেটা বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কেন গাছটা কাটছিলে। দেখো এখানে কিন্তু প্রথমেই বুঝতে পারছি আস্কড পাস্ট টেন্স, তাহলে এই হোয়াই দিয়ে আমাদের কনজাংশন হচ্ছে হোয়াই, এটা দিয়ে নতুন বাক্য শুরু করছি, হোয়াই হি কাটিং। তাহলে দেখো কোনো কাট মানে কাটা, তাহলে কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা বসতে পারে না ভার্ব হিসাবে, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা ভার্ব হিসাবে বসতে পারে না, আগে হেল্পিং ভার্ব লাগবে। আগে কি লাগবে?
হেল্পিং ভার্ব, আগে হেল্পিং ভার্ব লাগবে। কি লাগবে? অ্যামিজার বা ওয়াজ ওয়্যার। যেহেতু এখানে পাস্ট টেন্স বলেছে আক্স, তাহলে হোয়াই হি ওয়াজ হবে। হি যেহেতু সিঙ্গুলার, তাহলে পাস্ট টেন্সে হির পরে কী বসবে? ওয়াজ। তাহলে দেখো ওয়াজ দিলে বাক্যটা একদম পারফেক্ট হবে। একবার পড়ে নাও। দ্য বয় আক্সড হিজ ফাদার, ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই, কেন, হি ওয়াজ কাটিং, কেন সে কাটছিল, বাবা কাটছিল ডাউন দ্য ট্রি, গাছটাকে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াজ বসবে। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম? এখান থেকে শিখলাম যে কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা ভার্ব হিসেবে বসতে পারে না, আগে হেল্পিং ভার্ব লাগবে। প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। এবার যাবো নেক্সট। 6 কী বলছে দেখো, 6 বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট কী করেছিল? আবেদনকারী কী করেছিল? বিং এ হাউস হোল্ডার, একজন হাউস হোল্ডার হয়ে, গৃহের দেখভাল কারক হিসেবে হওয়া সত্ত্বেও, মানে হয়েও কি তাকে কি করেছিল? ইজ এন্টাইটেল, তাকে অনুমতি দেওয়া হয়েছিল টু ভোট দেওয়ার জন্যে। দেখো আমরা জানি কি, এই যে দ্য অ্যাপ্লিক্যান্ট এটা হচ্ছে মেন সাবজেক্ট, এবার তারপরে কমা দিয়ে বিং এ হাউস হোল্ডার, দুটো কমার মধ্যে এটা রেখে দিয়েছে, মানে এই হাউস হোল্ডারের সম্পর্কে বলছে, এটাকে আমরা বলি অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা অত ডিটেলসে যাব না। মানে এটা একটা অ্যাপ্লিক্যান্ট, এটা হচ্ছে মেন সাবজেক্ট, আর দুটো কমার মধ্যে দেখো, এখানে একটা কমা আছে ছোট্ট করে, এখানে একটা কমা আছে, তো দুটো কমার মধ্যে একবার ভালো করে দেখি। দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে দেখো এখানে একটা ছোট কমা আছে, এখানে একটা ছোট কমা আছে, তো এই কমার মধ্যে যে অংশটুকু, এই অংশটুকু এই অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর কথা বলছে। তাহলে নাউনের সম্পর্কে যে বলে সে অ্যাডজেক্টিভ, আর যেহেতু অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান করেছে, তাই আমরা একে বলি অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু সাবজেক্টের মধ্যেই থাকছে, দ্য অ্যাপ্লিক্যান্ট বিং এ হাউস হোল্ডার। এবার দেখো আমি সাবজেক্ট আমার প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্ট, তাহলে পরে আমি হিটা কেন দেবো? মেন কথা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তাহলে দ্য অ্যাপ্লিক্যান্ট বিং এ হাউস হোল্ডার ইজ এন্টাইটেল টু ভোট, তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। তাহলে এখানে এই হিটা এক্সট্রা সুপারফ্লুয়াস, এটা বাদ যাবে। আর একবার পড়ে নেব, দ্য অ্যাপ্লিক্যান্ট বিং এ হাউস হোল্ডার, হি কাটা যাবে, ইজ এন্টাইটেল টু ভোট। যেমন ধরো আমরা করেছি কি, রাম কমা এ গ্রেট পোয়েট, আবার কমা ইজ নোন টু অল, পরে কিন্তু হি দিচ্ছি না, রাম কমা এ গ্রেট পোয়েট হি ইজ নোন টু অল বলছি না, কারণ এটা সিম্পল সেন্টেন্স, একটাই বাক্য। আর এই যে অ্যাপোজিশন বললাম, এই নাউন ইন অ্যাপোজিশন, নাউনের পাশে যে অ্যাপোজিশন থাকে, এটা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করি। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট লাগবে, তাহলে এখানে হিটা বাদ যাবে। এবার যাব নেক্সট। 7 দাগ কী বলছে দেখো, 7 দাগ বলছে হি ওয়াকড কুইক, সে দ্রুত হেঁটেছিল, ইডি আছে, তাহলে হেঁটেছিল পাস্ট টেন্স, তাহলে সে হেঁটেছিল দ্রুত, সো দ্যাট যাতে হি উড নট বি লেট, সে দেরি না করে, তার যাতে দেরি না হয়। দেখো এই কুইক শব্দটা কিন্তু ভার্বকে মডিফাই করছে, কুইক শব্দটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করছে না। ধরো আমি যদি বলি কুইক ডিসিশন, যদি আমি বলি কুইক, QUICK, কুইক ডিসিশন, DECISION, ডিসিশন, কুইক ডিসিশন, তাহলে এখানে ডিসিশন কিন্তু নাউন, তাহলে নাউনকে যখন মডিফাই করবে কুইক শব্দটা অ্যাডজেক্টিভ, কুইক ডিসিশন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কুইক শব্দটা এখানে ডিসিশন নাউনের আগে বসেছে, মানে কুইক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যে কুইক শব্দটা আছে, এটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করছে না, ভার্বকে। সে হেঁটেছিল দ্রুত, তাহলে দ্রুততার সাথে আমরা হাঁটি, আমরা ওয়াকড কুইকলি বলি, কখনো কুইক বলি না। আই এম ওয়াকিং কুইক হবে না, আই এম ওয়াকিং কুইকলি হবে। কি হবে? কুইকলি, QUICKLY, কুইকলি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব করতে গেলে আমরা জানি LY, বেশিরভাগ ওয়ার্ডের সাথে আমরা LY দিয়ে অ্যাডভার্ব করি, তাহলে কুইকলি হবে। হি ওয়াকড কুইকলি, সে দ্রুততার সাথে হেঁটেছিল, এখানে কুইকটা কুইকলি হবে, সো দ্যাট যাতে হি উড নট লেট, সে দেরি না করে। যেমন নেক্সট, দ্য টিচার সেইড দ্যাট, শিক্ষক মশাই বলেছিল যে, শিক্ষক মশাই বলেছিল যে অজয় ওয়াজ কেপেবল, অজয় সমর্থ ছিল, অফ ডুইং মোর বেটার ওয়ার্ক, আরও ভালো কাজ করাতে অজয় দক্ষ ছিল। দেখো মোর ওয়ার্ডটা কম্প্যারেটিভ, বেটার ওয়ার্ডটাও কম্প্যারেটিভ, তাহলে দুটো কম্প্যারেটিভ ওয়ার্ড আমাদের পাশাপাশি রাখবো না, দুটো কম্প্যারেটিভ ওয়ার্ড কখনো পাশাপাশি বসে না। তাহলে আমরা কোনটা বাদ দেবো? প্রথমটাই বাদ দিয়ে দেবো, মোর বাদ দেবো, বেটার ওয়ার্ক রাখবো। ঠিক আছে, তাহলে কী বলবো? দ্য টিচার said that Ajay was capable of doing better work. তাহলে এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দিনেশ এক্সারসাইজ এভরিডে, দিনেশ প্রত্যেক দিন এক্সারসাইজ করে, সো দ্যাট যাতে হি মে কিপ হিমসেলফ হেলদি, যাতে সে পারে, মে মানে সম্ভাবনা, যদি সে পারে রাখতে তা নিজেকে স্বাস্থ্যবান, তাই তো। তাহলে দেখো দিনেশ এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, দিনেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ওই বাক্যে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব, তাই তো। তাহলে এস বা ইএস যুক্ত করব, তাহলে দেখো এক্সারসাইজ আছে, এক্সারসাইজ হবে না, এক্সারসাইজেস হবে, দিনেশ এক্সারসাইজেস এভরিডে
একবার দেখে নেব। দীনেশ এক্সারসাইজের সঙ্গে এস যুক্ত হবে, এক্সারসাইজেস এভরিডে সো দ্যাট হি মে কিপ হিমসেলফ হেলদি। তাহলে গেল। এবার যাবো নেক্সট। 10 দাগ কী বলছে দেখো, 10 দাগ বলছে হি হ্যাজ আ স্কিম, তার কাছে আছে একটা পরিকল্পনা, অফ হিজ ওন, তার নিজের, হুইচ হি থিঙ্কস, যেটাকে সে মনে করে, প্রেফারেবল দ্যান দ্যাট অফ এনি আদার পার্সনস, অন্য আর যে কোনো ব্যক্তিদের থেকে তার সেই স্কিমটা, তার সেই পরিকল্পনাটা বেশি প্রেফারেবল, বেশি গ্রহণযোগ্য। তাহলে আমরা জানি কি প্রেফার বা প্রেফারেবল যখন এরকম বোঝাবে, PREFER, প্রেফার বা প্রেফারেবল যাই বলুক, এর যদি তুলনা বোঝায় কারোর সাথে, তুলনা বোঝায়, আই প্রেফার টি টু কফি, তাহলে প্রেফার বা প্রেফারেবলের পরে আমরা প্রিপোজিশন টু বসাবো, দেন তো বসাবো না, টু বসাবো, তাই তো। কোনো কিছুর সঙ্গে যখন তুলনা করা বোঝাবে তখন প্রেফার বা প্রেফারেবলের পরে টু বসাবো, দেন উঠে যাবে। তাহলে আমরা জানি এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হি হ্যাজ এ স্কিম অফ হিজ ওন which he thinks preferable to that of any other persons। ঠিক আছে, এবার যাবো নেক্সট। 11 দাগ কী বলছে দেখো, 11 দাগ বলছে যে দ্য ম্যান টোল্ড টু হার, বলছে মানুষটা সেই মেয়েটাকে বলেছিল দ্যাট যে হি হ্যাড নট ব্রট, সে আনেনি, হিজ ডগ, তার কুকুর, আউট ফর এ ওয়াক, মানে হাঁটার জন্য একটু বাইরে হাঁটতে বেরিয়েছিল, তা সেই হাঁটতে বেরিয়ে কুকুরটাকে হাঁটানোর জন্য আনেনি। তাহলে দেখো এখানে টোল্ড পাস্ট টেন্স, এখানে হ্যাড পাস্ট টেন্স, কোনো ভুল নেই, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। আর আমরা যখন ন্যারেশান করি তখন ন্যারেশানে সেইড টু তুলে দিয়ে টোল্ড করি, তাহলে ন্যারেশানে কী করি, সেইড আর টু, সেইড টু তুলে দিয়ে আমরা কী করি, সেইড টু তুলে দিয়ে টোল্ড করি। তাহলে টোল্ডের পরে কিন্তু কোনো টু বসবে না, সেইড টু পুরো সেইড টু তুলে দিয়ে টোল্ড করি, তাহলে টোল্ডের পরে টুটা বসবে না। এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, ন্যারেশানে আছে, তাহলে টুটা বসবে না, তাহলে ভুল হবে এই টুতে। তাহলে দ্য ম্যান টোল্ড হার হবে টু বাদ যাবে, এটা আমরা জানি। এবার যাবো নেক্সট। 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ বলছে আই অ্যাম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, নাইদার অফ দ্য হাউস, নাইদার দ্য হাউস, বাড়িটাও না, নর ইটস কন্টেন্টস, এমনকি তার ভেতরে জিনিসপত্রগুলোও, ইজ ফর সেল, বিক্রি হবে না। বলছে আই এম শিওর, আমি নিশ্চিত যে, নাইদার দ্য হাউস, এই বাড়িটা এবং এই বাড়ির যে কন্টেন্টসগুলো আছে, জিনিসপত্রগুলো আছে, সেগুলো বিক্রি হবে না। এবার দেখো আমরা জানি কি আইদার অর, নাইদার নর, আইদার অর সুন্দর করে লিখে নেবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এদের সবসময় পরেরটা সাবজেক্ট হয়। নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, নর, নাইদার নর, এদের পরেরটা সাবজেক্ট হয়। তাহলে এখানে দেখো নাইদার আছে আর নর আছে, তাহলে এর পরেরটা সাবজেক্ট হবে কন্টেন্টস, কন্টেন্টস কিন্তু একের বেশি, তাহলে ইজ হবে না, আর হবে, হলো। তাহলে নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর, এদের পরেরটা সাবজেক্ট হয় এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল হবে। আর কখন আগেরটা সাবজেক্ট হয়, যখন সাবজেক্টের সাথে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু বলতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের আগেরটা সাবজেক্ট হবে। এবার যাবো নেক্সট। 13 দাগ কী বলছে দেখবো, 13 দাগ, হ্যাঁ 13 দাগ কী বলছে, আচ্ছা একটু সরিয়ে নেবো, 13 দাগ কী বলছে আমরা দেখবো। 13 দাগ বলছে যে, 13 দাগ বলছে কী বলছে, দ্য হিন্দি অ্যান্ড দ্য মারাঠি আর ডিফারেন্ট ফর্মস অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, বলছে হিন্দি এবং মারাঠি ভাষা হলো কি সংস্কৃত ভাষার একটা ডিফারেন্ট ফর্ম, একটা আলাদা আকার বা রূপ। আমরা জানি কি কিসের আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে না, আমরা যদি প্রথম অংশটা খেয়াল করি, দেখো কোনো ভাষার আগে, কোনো ল্যাঙ্গুয়েজ যখন বলবে, কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল দ্যাট বসবে না, ল্যাঙ্গুয়েজের আগে। আর কিসের আগে বসবে না, সাবজেক্ট, কোনো সাবজেক্ট যখন বলবে সাবজেক্টের আগে কিন্তু কোনো দ্যাট বসবে না, সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজের আগে বসবে না কোনো সাবজেক্ট, ইংলিশ, বেঙ্গলি, ঠিক আছে, কোনো সাবজেক্ট বললেই, ম্যাথমেটিক্স, তাহলে কোনো সাবজেক্টের আগে দা বসবে না, ল্যাঙ্গুয়েজের আগে দা বসবে না, কোনো কান্ট্রি, দেশের নামের আগে দা বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না, যেগুলো গোনা যায় না, আর প্রপার নাউনের আগে দা বসবে না, ঠিক আছে। আর দেশের নামের আগে তো দা বসবে না, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, কখন, যখন সেই দেশটা একটা যুক্তরাষ্ট্র হবে, অনেকগুলো ছোট ছোট জায়গা নিয়ে সেই দেশটা তৈরি হবে, তুমি দেখলেই বুঝতে পারবে, তখন দেশের নামের সঙ্গে ইউনাইটেড থাকবে, কিংডম থাকবে, স্টেটস থাকবে, রিপাবলিক থাকবে, এই সমস্ত ওয়ার্ডগুলো সেই দেশের নামে থাকলে তখন আমরা তার আগে দা দেবো। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, প্লুরাল থাকবে, লাস্টে এস থাকবে, ঠিক আছে, এরকম থাকলেই দেশের নামের আগে দা হবে। তাছাড়া দেশের নামের আগে দা হয় না, সাবজেক্টের আগে দা হয় না, ল্যাঙ্গুয়েজের আগে দা হয় না, আনকাউন্টেবল নাউনের আগে দা হবে না, প্রপার নাউনের আগে দা হবে না, যে কোনো প্রপার নাউন, দা রোনাল্ডো কখনো বলবো না, দা রবীন্দ্রনাথ টেগর কখনো বলবো না, কোনো প্রপার নাউনের আগে দা দেব না। এবার যাবো নেক্সট। তাহলে কি বলছে দেখো,
এবার যাবো, আচ্ছা কী বললাম একবার দেখে নিই। তাহলে এখানে ভুলটা কোথায় আছে দেখো, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, মারাঠি একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে আগে যে দাগুলো আছে সেই দাগুলো বসবে না, শুধু হিন্দি অ্যান্ড মারাঠি হবে। তাহলে এখানে দুটো দাই বাদ যাবে, এখানে দা বাদ যাবে, এখানে দা বাদ যাবে, তাহলে শুধু হিন্দি অ্যান্ড মারাঠি আর ডিফারেন্ট ফর্মস অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে 14 দাগ, দ্য কমিটি চিফ, কমিটির যে প্রধান ছিল, ওয়ার্ন দ্য পার্টি মেম্বার্সদেরকে সাবধান করেছিল, সতর্কতা দিয়েছিল, দ্যাট যে ইফ দে পারসিস্ট, যদি তারা জেদ করে, ইন দেয়ার অবস্ট্রাকশনিস্ট অ্যাটিটিউড, অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, তাদের সেই বিপত্তিমূলক দৃষ্টিভঙ্গিতে যদি তারা দেখাতে থাকে একভাবে, তাহলে দে উড বি সাসপেন্ডেড, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। দেখো আমরা বাক্যের টেন্সের ব্যালেন্স দেখবো। প্রথমে কি আছে, ওয়ার্নের ইডি আছে, ঠিক আছে, ওয়ার্নের ইডি আছে, পরে দেখো উড আছে, এই যে উড, তাহলে ওয়ার্নের ইডি পাস্ট টেন্স, উড পাস্ট টেন্স, কিন্তু এখানে পারসিস্ট, দের পরে পারসিস্ট ভার্ব, তাহলে পারসিস্ট কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে সেকেন্ড ফর্ম, এখানে সেকেন্ড ফর্ম, এটাকেও সেকেন্ড ফর্ম করতে হবে। বাক্যে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে পারসিস্ট এর পরে দেখো ইন বসে, ইন কিন্তু প্রিপোজিশন আছে, পারসিস্ট ইন আর ইনসিস্ট অন, তাহলে প্রিপোজিশন ঠিক আছে, পারসিস্টটাকে পারসিস্টেড করবো, ঠিক আছে, পারসিস্টটাকে পারসিস্টেড করবো। একবার পড়ে নিই, দ্য কমিটি চিফ ওয়ার্ন দ্য পার্টি মেম্বার্স দ্যাট ইফ দে পারসিস্টেড in their obstructionist attitude they would be suspended। এবার যাবো নেক্সট, তাহলে পারসিস্টেড হবে। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো, বলছে দ্য এজিটেটিং স্টুডেন্ট, সেই বিব্রত হওয়া বা উন্মত্ত ছাত্রগুলো, রেগে যাওয়া ছাত্রগুলো, হ্যাড টেকেন আ ভো, একটা শপথ নিয়েছিল, নট টু রিটার্ন টু দেয়ার ক্লাসেস, তাদের ক্লাসে তারা যাবে না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দেয়ার ডিম্যান্ডস ওয়্যার নট অ্যাকসেপ্টেড, তাদের ডিম্যান্ডগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে বাই দ্য প্রিন্সিপালের দ্বারা। এবার দেখো আমরা জানি কি যে আনটিল একটা নেগেটিভ শব্দ, আনটিল, আনলেস এগুলো সব নেগেটিভ শব্দ, নাইদার নেগেটিভ শব্দ, তাহলে এদের সাথে এগুলো, এই ওয়ার্ডগুলো আনটিল, আনলেস, নাইদার, এরা যে বাক্যে বসে সেই বাক্যে কিন্তু আর কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না, মানে দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসলে মিনিংটা কী হয়ে যাচ্ছে, হ্যাবোধক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা শর্টে মনে রাখবো, দুটো নেগেটিভ ওয়ার্ড একসাথে একই বাক্যে পরপর বসবে না। এখানে বলছে কি, এখানে মিনিংটা যদি আমরা দেখি, মিনিংটা বলতে চাইছে রেগে যাওয়া ছাত্ররা একটা শপথ নিয়েছিল যে তারা ক্লাসে যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ডিম্যান্ডগুলো মানা হয়, তাহলে মানা হয়ের মধ্যে কোনো না আসছে না, তাহলে নটটাকে আমরা বাদ দিয়ে দেবো, একবার দেখো, তাহলে আনটিল, যতক্ষণ না পর্যন্ত দেয়ার ডিম্যান্ডস ওয়্যার নট হবে না, ওয়্যার অ্যাকসেপ্টেড বাই দ্য প্রিন্সিপাল, যতক্ষণ না পর্যন্ত এখানে না চলেই আসছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হচ্ছে প্রিন্সিপালের দ্বারা, নট বাদ। তাহলে আনটিল, আনলেস, নাইদার, দুটো এই নেগেটিভ ওয়ার্ডগুলোর সাথে আবার কোনো নট বসবে না, হার্ডলি, স্কেয়ার্সলি, এগুলো সব নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ ওয়ার্ড কখনো বাক্যে পাশাপাশি আমরা বসাবো না। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 16 দাগ কী বলছে, হোয়েন চার্লস ওয়াজ ইন হসপিটাল, যখন চার্লস হসপিটালে ছিল, হিজ সিস্টার, তার বোন, সেন্ট পাঠিয়েছিল, মাচ ফ্রুট দ্যান হিজ আঙ্কেল, তার কাকার থেকে অনেক বেশি ফ্রুট পাঠিয়েছিল। এবার দেখো, এই ফ্রুট ওয়ার্ডটা আমরা গুনতে পারি, ফল, আনকাউন্টেবল নয়, কাউন্টেবল, তাহলে কাউন্টেবল নাউনের আগে কখনোই মাছ বসে না, মাছ কোথায় বসে, আনকাউন্টেবল নাউনের আগে মাছ, লিটল, এই ওয়ার্ডগুলো আমরা বসাবো, আনকাউন্টেবল যেগুলো গুনতে পারি না, তাহলে মাছ, লিটল, সাম বসাতে পারি, সাম, SOME, সাম, তাহলে মাছ, লিটল, সাম, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে আমরা বসাবো, আর কাউন্টেবল নাউনের আগে কি বসাবো, ফিউ বা ফিউ মেনি, ঠিক আছে, ফিউ মেনি, আমরা এখানে মোরও দিতে পারি, মোর, তাই তো, ফিউ মেনি, এগুলো আমরা কাউন্টেবল নাউনের আগে বসাবো, মোর, তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা মোর বসাবো। কি বলেছে, চার্লস ওয়াজ ইন দ্য হসপিটাল, হোয়েন চার্লস ওয়াজ ইন দ্য হসপিটাল হিজ সিস্টার সেন্ট, মাছ তুলে দিয়ে মোর করবো, মোর, যেহেতু দ্যান রয়েছে ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোর ফ্রুট দ্যান হিজ আঙ্কেল, ঠিক আছে, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা মোর বসাবো। এবার যাবো হচ্ছে নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 17 দাগ, একদম দেখবো 17 দাগ কী বলছে, মিস্টার শর্মা হ্যাজ ড্রাইভেন অলমোস্ট টুয়াইস, বলছে মিস্টার শর্মা প্রায় গাড়ি চালিয়েছে দ্বিগুণ, সো ফার অ্যাজ, এখানে বলছে সো ফার অ্যাজ মিস্টার খান্না হ্যাজ, বলছে যতটা মিস্টার খান্না গাড়ি চালিয়েছে তার দ্বিগুণ গাড়ি চালিয়েছে কে, মিস্টার শর্মা, তাহলে এখানে কিন্তু পজিটিভ ডিগ্রি করেছে, আমরা পজিটিভ ডিগ্রি কী দিয়ে করি, অ্যাজ দিয়ে করি, আবার সো অ্যাজ দিয়েও করি, এবার এর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, অ্যাজ দিয়ে আমরা পজিটিভ করি যে বাক্যটা হ্যাঁ বোধক, অ্যাজ দিয়ে পজিটিভ করি যখন বাক্যটা হ্যাঁ বোধক হয়, আর যখন বাক্যটা না বোধক হয় নেগেটিভ বাক্যে আমরা সো অ্যাজ দিয়ে করি, সো অ্যাজ দিয়ে পজিটিভ করবো যখন বাক্যটা নেগেটিভ হবে, আর অ্যাজ দিয়ে পজিটিভ করবো যখন বাক্যটা হ্যাঁ বোধক হবে। তাহলে এখানে দেখো বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, মিস্টার শর্মা হ্যাজ ড্রাইভেন অলমোস্ট টুয়াইস, মিস্টার শর্মা গাড়ি চালিয়েছে অলমোস্ট দ্বিগুণ, অ্যাজ ফার অ্যাজ, এখানে সো ফার অ্যাজ হবে না, অ্যাজ ফার অ্যাজ মিস্টার খান্না হ্যাজ, যতটা মিস্টার খান্না চালিয়েছে, তাহলে এখানে কোনো বাক্যে নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমরা সো অ্যাজ বসাবো না, আমরা অ্যাজ দিয়ে পজিটিভ করবো, কী হবে, মিস্টার শর্মা হ্যাজ ড্রাইভেন অলমোস্ট টুয়াইস অ্যাজ ফার অ্যাজ মিস্টার খান্না হ্যাজ। এবার যাবো
18 দাগ কী বলেছে দেখো, 18 দাগ বলেছে অল দ্য প্লেয়ার্স এক্সেপ্ট স্যামুয়েল, সমস্ত খেলোয়াড়রা এক্সেপ্ট স্যামুয়েল, স্যামুয়েল ছাড়া সমস্ত খেলোয়াড়রা ওয়্যার প্রেজেন্ট অন দ্য ফিল্ড, মাঠে প্রেজেন্ট ছিল। তাহলে দেখো এখানে এক্সেপ্টের আগে যেটা আছে সেটাকে আমরা সাবজেক্ট ধরবো, অল দ্য প্লেয়ার্স একের বেশি এক্সেপ্ট স্যামুয়েল ছাড়া সমস্ত প্লেয়াররা সাবজেক্ট, তাহলে অল দ্য প্লেয়ার্স প্লুরাল, দেখো এখানে ওয়্যার আছে, তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট সেটা ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এবার ধরো প্রেজেন্ট, সমস্ত স্যামুয়েল ছাড়া সমস্ত প্লেয়াররা প্রেজেন্ট ছিল, আমরা কখনো অন দ্য ফিল্ড বলি না, আমরা বলি কি ইন দ্য ফিল্ড, তাহলে এখানে অন উঠে গিয়ে ইন হবে, অল দ্য প্লেয়ার্স এক্সেপ্ট স্যামুয়েল ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে দ্য টিচার ড্রিউ অ্যান্ড অ্যাটেনশন অফ দ্য বয়, শিক্ষক মশাই আকর্ষিত করেছিল ছাত্রদের মনোযোগ আকর্ষণ করেছিল টু দ্য কিসের প্রতি, টু দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার প্র্যাকটিস, প্রতিনিয়ত যে অনুশীলন সেই প্রতিদিনের প্রত্যহ অনুশীলনের প্রতি শিক্ষক মহাশয় ছাত্রদের মনোযোগটা আকর্ষণ করেছিল। তাহলে এখানে কিন্তু দেখো এখানে কি বলেছে, দ্য টিচার ড্রিউ অ্যান অ্যাটেনশন, এখানে কিন্তু একটা অ্যাটেনশন বলেনি, অ্যাটেনশন আনকাউন্টেবল, গোনা যায় না, তাই তো, মনোযোগ গোনা যায় না, তাহলে এখানে অ্যান হবে না, এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে ছাত্রদের মনোযোগ, তাহলে নির্দিষ্ট করে বলছে যখন তাহলে দা হবে, কি হবে, দ্য টিচার ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য বয়েজ, দ্য টিচার ড্রিউ দ্য অ্যাটেনশন অফ দ্য বয়েজ, দ্য টিচার ড্রিউ এখানে অ্যান উঠে গিয়ে দা হবে, দ্য অ্যাটেনশন অফ দ্য বয়েজ টু দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার প্র্যাকটিস। এবার যাবো নেক্সট 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে যে আই অ্যাম নট অনলি ওয়েলদি, আমি শুধুমাত্র আই অ্যাম কী বলছে, আই অ্যাম নট ওয়েলদি, আমি ধনবান নই, আমি বড়লোক নই, সো সেই কারণে আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ এক্সপেন্সিভ কার, সেই কারণে আমি একটা দামি এক্সপেন্সিভ মানে দামি গাড়ি কিনতে পারি না। দেখো এখানে এক্সপেন্সিভের আগে কিন্তু এ দিয়েছে, তাহলে এক্সপেন্সিভ ই দিয়ে শুরু হচ্ছে, তাহলে ই হচ্ছে ভাওয়েল, ই হচ্ছে কি, ই হচ্ছে ভাওয়েল, VOWEL, তাহলে ই হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমরা কি বসাই, ভাওয়েলের আগে অ্যান বসাবো, তাহলে অ্যান এক্সপেন্সিভ কার হবে, আই এম নট ওয়েলদি, আমি বড়লোক নই, সো আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই অ্যান এক্সপেন্সিভ কার। এবার যাবো নেক্সট 21 দাগ কী বলছে দেখো, 21 দাগ বলছে কমলা ওয়ার্ক ভেরি হার্ড, কমলা কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে হি মাইট নট কিপ, সে যাতে অন্যদেরকে তাকে রাখতে না হয়, ওয়েটিং টু লং, বেশিক্ষণ অপেক্ষা করে রাখতে না হয়। কিছু কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর পরে আর কোনো বাক্যে ভার্ব আসলে তাদের ডাইরেক্ট আইএনজি ফর্ম হবে, আগে কোনো টু হবে না। কি কি সেই ভার্বগুলো, কিপ আমরা বলতে পারি কিপ, তারপরে কি বলবো মাইন্ড, কিপের পরে মাইন্ড, কিপ মাইন্ড, আমরা স্টার্ট বলতে পারি স্টার্ট, START স্টার্ট, আর কি বলতে পারি স্টপ বলতে পারি STOP স্টার্ট স্টপ, এই চারটাই লিখে রাখো। তাহলে কিপ মাইন্ড, কিপ মাইন্ড, স্টার্ট আর স্টপ, এদের পরে যদি ডাইরেক্ট কোনো ভার্ব আসে তাদের আমরা ডাইরেক্ট আইএনজি ফর্ম ইউজ করব না, ফার্স্ট ফর্ম আইএনজি ফর্ম, আর আগে কোনো প্রিপোজিশন টু দেবো না। ঠিক আছে, যেমন ধরো ক্লাসে যখন পরীক্ষায় লেখার টাইম চলে যায় তখন স্যার কি বলে, স্টপ রাইটিং, স্টপ টু রাইট বলে না, স্টপ রাইটিং, রাইটিংয়ের আগে কোনো প্রিপোজিশন দেয় না, তাহলে স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং। ঠিক আছে, সেরকম কিপ মাইন্ড স্টপ আর স্টার্টের পরে বাক্যে কোনো ভার্ব আসলে তাদের ডাইরেক্ট আইএনজি ফর্ম হবে। তাহলে এখানে দেখি কোথায় ভুল আছে, কমলা ওয়ার্ক ভেরি হার্ড সো দ্যাট হি মাইট নট কিপ, এই যে কিপ ওয়ার্ডটা আছে আর পরে ভার্ব আসছে কিনা দেখবো, সে কঠোর পরিশ্রম করেছিল কমলা যাতে তাকে রাখতে না হয় আদার্স অন্যদেরকে, ওয়েট, এই যে ওয়েট ভার্ব আসছে এর সঙ্গে আইএনজি হবে, ওয়েটিং হবে, তাহলে শি মাইট নট কিপ দ্য আদার্স ওয়েটিং সো টু লং, বেশিক্ষণ অন্যদেরকে অপেক্ষা করতে না হয়, তাহলে ওয়েটের সঙ্গে এখানে আইএনজি যুক্ত হবে, ওয়েটিং হবে। ঠিক আছে, এবার যাবো নেক্সট 22 দাগ কী বলছে দেখো, 22 দাগ বলছে যে দ্য টিচার ওয়াজ বিজি, শিক্ষক মহাশয় ব্যস্ত ছিল, অ্যান্ড আস্কড 3 of উই, আমাদের তিনজনকে জিজ্ঞেস করেছিল, টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট, ভাগ করে নিতে কাজটা এবং করার কথা বলেছিল। দেখো যে কোনো প্রিপোজিশনের পরে 3 of উই কখন আমরা বলবো না, 3 of আস বলবো। নিয়মটা কি, যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, একটা প্রোনাউন কোনগুলো, ধরো হি, তাই তো, হির পরে আমরা শি বলতে পারি, হি শি আই উই, ঠিক আছে, আই বলতে পারি, আই সব প্রোনাউন, দে প্রোনাউন, তাহলে দে এগুলো সব প্রোনাউন, তাহলে এরা বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, হি সাবজেক্ট হিসেবে বসে, শি সাবজেক্ট হিসেবে বসে, আই সাবজেক্ট হিসেবে বসে, দে THEY দে সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এরা সব সাবজেক্টিভ ফর্ম। তাহলে এদের অবজেক্টিভ ফর্ম কি, আয়ের অবজেক্টিভ ফর্ম মি, শি থাকলে হবে হচ্ছে হার, তাই তো, হি থাকলে হবে হিম, দে থাকলে দেম, উই থাকলে আস, এরা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখান থেকে আমাদের নিয়মটা কি, এই যে 3 of উই আছে তো অফ প্রিপোজিশনের পরে অলওয়েজ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে উইয়ের অবজেক্টিভ ফর্ম কি আস, তাহলে আস হবে। বাক্যটা একবার পড়ে নিই, দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড 3 of আস, এবং জিজ্ঞাসা করেছিল আমাদের তিনজনকে, টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট। অলরাইট, এবার যাবো নেক্সট 23 দাগ কী বলছে দেখো, 23 দাগ বলছে যে দ্য রুলিং পার্টি স্টুড,
রুলিং পার্টি যে পার্টিটা রুল করছিল সেই রুলিং পার্টিটা শাসক দল কি করেছিল, স্টুড ফর ইমপ্লিমেন্টেশন, তারা দাঁড়িয়েছিল একটা প্রণয়নের জন্য, একটা বিল প্রণয়ন করবে বলে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল ওয়াজ রেডি, তারা তৈরি ছিল টু স্টেক, প্রতিষ্ঠা করতে, দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স, তাদের রাজনৈতিক যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি ছিল কিসের মধ্যে দিয়ে, এই বিলটা পাশের মধ্যে দিয়ে। ঠিক আছে, এবার ধরো আমাকে দেখো যে দ্য রুলিং পার্টি, এটা কিন্তু একটা সংস্থা, রুলিং পার্টি কোনো ছেলে মেয়ে হয় না, তাহলে রুলিং পার্টি কোনো ছেলে মেয়ে নয়, রুলিং যে পার্টি এটা ছেলে মেয়ে নয়, তাহলে এর প্রোনাউন হিসেবে আমরা কি ইউজ করব, ইট, তাই তো, দে এটা ইউজ করবো না, ইট। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, তাই তো, এদের কমিটি, এদের কিন্তু সব আমরা প্রোনাউন ইট ইউজ করব, যেহেতু এদের ছেলে মেয়ে হয় না, তাহলে একটাই সংস্থা। এবার আমরা যদি একটু ভেতরে আসি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। দ্য রুলিং পার্টি, সরি আরেকবার দেখে নাও, দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যান্ড ওয়াজ রেডি, এবং তৈরি ছিল টু স্টেক দেয়ার, তাহলে এখানে দেয়ার কেন দেবো, দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স হবে না, এখানে ইটস হবে, এটার পলিটিক্যাল এক্সিস্টেন্স, যেহেতু রুলিং পার্টি সিঙ্গুলার এবং এর ছেলে মেয়ে হয় না, তাহলে তার আমরা ইটস, মানে ইটস তোমার যে এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ অত বুঝতে হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ যখন আমরা করবো পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা, তখন বলে দেবো। এটা মনে রাখো যে রুলিং পার্টি একটা, এর কোনো ছেলে মেয়ে হয় না, এটা একটা সংস্থা, তাহলে এর প্রোনাউন হিসাবে ইট বসবে, আর যখন দখল বলবে তখন আমরা ইটস বলবো, এটার এক্সিস্টেন্স। ঠিক আছে, তাহলে ইট হচ্ছে প্রোনাউন, তাহলে দখল বলছে ইটস হবে, ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স, দেয়ার তো হবেই না, যেহেতু সিঙ্গুলার বলেছে দেয়ার হবে না। এবার যাবো নেক্সট 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে যে দ্য ইন্টারভিউয়ার আস্কড দ্য ক্যান্ডিডেট, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছিল ক্যান্ডিডেটকে, হ্যাঁ প্রতিযোগীকে, আচ্ছা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিল, প্রতিযোগী তো কন্টেন্ডার হয়, ঠিক আছে, তো পরীক্ষার্থী মনে করো, তাহলে ইন্টারভিউয়ার পরীক্ষার্থীকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, হোয়াট ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম, কোন ডিস্ট্রিক্ট থেকে সে আসছে। দেখো এই হোয়াট ডিস্ট্রিক্ট আর এই ফ্রম, হোয়াটের সঙ্গে কিন্তু ফ্রম প্রিপোজিশন দিয়ে দিচ্ছে, যে হোয়াট ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম, তাহলে এই যে আগের যে টুটা এর কিন্তু কোনো কাজ নেই বাক্যে, তাহলে কী হচ্ছে, দ্য ইন্টারভিউয়ার আস্কড দ্য ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম, কোন ডিস্ট্রিক্ট থেকে সে আসছে, বা হুইচ ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম, তাহলে হোয়াট দিলে হবে, হুইচ দিলে হবে, কিন্তু এই টুর কোনো কাজ নেই, টু হোয়াট বলবো না, শুধু হোয়াট। আর যদি দিতেই হয় আগে প্রিপোজিশন, তাহলে আমরা ফ্রমটা দিয়ে দেবো, ফ্রম হোয়াট ডিস্ট্রিক্ট হি কেম, ঠিক আছে, ফ্রমটা পরে দিলে শুনতে ভালো লাগে, ঠিক আছে। তাহলে এখানে আরেকবার দেখে নিই, এই টুর কোনো কাজ নেই, তাই ইন্টারভিউয়ার আস্কড দ্য ক্যান্ডিডেট হোয়াট ডিস্ট্রিক্ট হি কেম ফ্রম, কোন ডিস্ট্রিক্ট থেকে সে আসছে, টুটার কোনো কাজ নেই, সুপারফ্লুয়াস, বাদ দিয়ে দেবো। এবার যাবো, তাহলে আমাদের ইয়ার হয়ে গেল, এবার আমরা ইমপ্রুভমেন্ট ধরবো। বলেছিলাম যে সব মিলিয়ে মিশিয়ে আজকে আমরা 100টা এক্সাম্পল করবো। 25 কী বলছে দেখো, বলছে দ্য জিপসিস উদ্বাস্তুরা হ্যাড লেফট দ্য ভিলেজ আ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে এই গ্রামটা ত্যাগ করেছিল। কোনো বাক্যের মধ্যে আমরা আগেও পড়েছি, যদি এগো থাকে, কোনো বাক্যের মধ্যে এগো থাকে, আর কি থাকে, ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে, ঠিক আছে, ইয়েস্টারডে থাকে, প্রিভিয়াস থাকে, প্রিভিয়াস PREVIOUS, প্রিভিয়াস, আর লাস্ট LAST, এই চারটে শব্দ, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগো থাকলে সেই বাক্যটা কী হবে, সিম্পল ভার্বের সেকেন্ড ফর্ম, মানে সিম্পল পাস্টে হবে। তাহলে এখানে দেখো হ্যাড দিয়েছে, হ্যাড লেফট মানে পাস্ট পারফেক্ট করেছে, হ্যাড হবে না, শুধু লেফট হবে। তাহলে কী বললাম, কোনো বাক্যের মধ্যে যদি এই এগো ওয়ার্ড থাকে, ইয়েস্টারডে থাকে, লাস্ট আর প্রিভিয়াস থাকে, সেই বাক্যটা সিম্পল V2 হবে। তাহলে এখানে হ্যাড বাদ যাবে, শুধু লেফট। অপশান দেখো কোন অপশানে আছে, এই দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কী হবে, দ্য জিপসিস লেফট দ্য ভিলেজ আ ফিউ ডেজ এগো। 25, এবার 26-এ চলো। আচ্ছা এবার আমরা একটু বড় করে নেব। হ্যাঁ 26 দাগ কী বলছে দেখো, 26 দাগ বলছে যে, 26 দাগ বলছে দ্য মানি হি হ্যাজ গিভেন, যে পয়সাটা সে দিয়েছে, ইজ নট সাফিসিয়েন্ট এনাফ, যথেষ্ট নয়। দেখো সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, এনাফ মানেও যথেষ্ট ফর দ্য জব, এই কাজের জন্য। তাহলে দুটো একই অর্থের মিনিং আমরা পাশাপাশি রাখবো না, দুটো একই অর্থের ওয়ার্ড আমরা পাশাপাশি রাখবো না, হয় যে কোনো একটা বাদ দেবো, হয় এনাফ বাদ দেবো, নয় সাফিসিয়েন্ট বাদ দেবো, যে কোনো একটা রাখবো, কিন্তু অপশানে দেখবো কোথায় আছে, অপশানে কোনটা আছে আমরা দেখবো। হ্যাঁ অপশানে দেখো শুধুমাত্র সাফিসিয়েন্ট রেখেছে, তাহলে অপশান এইটা নেব, দ্য মানি হি হ্যাজ গিভেন ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য জব, তাহলে সাফিসিয়েন্ট রাখবো। তাহলে এবার যাবো নেক্সট, 26 হয়ে গেল। 27 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ
27 দাগ কী বলছে যদি আমরা দেখি, বলছে শি ওয়াজ দ্য ওল্ডেস্ট অফ দ্য টু সিস্টার, শি ওয়াজ দ্য ওল্ডেস্ট অফ দ্য টু সিস্টার্স। দেখো ওল্ডেস্ট মানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কখনো দুজনের মধ্যে তুলনা বললে, এখানে দুজন আছে তাহলে কখনো দুজনের মধ্যে তুলনা বোঝালে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি না, হ্যাঁ একদম তাই, দুজনের মধ্যে তুলনা বললে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি না, দুয়ের বেশি বললে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। যেমন ধর আমি বললাম রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের সমস্ত ছাত্রদের মধ্যে রাম ভালো ছেলে, রাম ইজ দ্য স্ট্রংগেস্ট ফাইটার, রাম ইজ দ্য স্ট্রংগেস্ট ফাইটার ইন দ্য গ্রুপ, এই গ্রুপের মধ্যে রাম হলো সবথেকে শক্তিশালী ফাইটার। তাহলে আমাদের অনেকের মধ্যে তুলনা বললে আমরা কি করব, অনেকের মধ্যে তুলনা করলে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব, সুপারলেটিভ, ঠিক আছে। কিন্তু দুজনের মধ্যে বললে আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। তাহলে এখানে যে ওল্ডেস্ট আছে না, এই ওল্ডেস্টটা ওল্ডার হবে, শি ওয়াজ দ্য ওল্ডার অফ দ্য টু, শি ওয়াজ দ্য ওল্ডার অফ দ্য টু। তাহলে দেখবো ওল্ডার বা এল্ডার অফ দ্য টু সিস্টার, দেখো কোথায় আছে, অপশন এতে আছে, ওল্ডার না এল্ডার, তাহলে এল্ডার। দেখো আর সব এখানেও সুপারলেটিভ ডিগ্রি আছে, ওল্ডার দেন হার সিস্টার, হার হবে না, হার দেন হার সিস্টার কেন বলবো, দুজন বলেছে, তাই তো, তাহলে ওটাই হবে এক দাগেরটা সঠিক উত্তর, এল্ডার অফ দ্য টু সিস্টার। এবার এখানে যদি তোমরা আরেকটু জিনিস খেয়াল করো, দেখো এখানে আমরা করছি এল্ডার কম্পারেটিভ ডিগ্রি এই ওল্ডেস্টের জায়গায়, এবার দেখো আগে দা দিয়েছে, তাহলে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, কম্প্যারেটিভ PA, তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা আমরা বসাই না, কিন্তু এখানে দা বসেছে, তোমাদের এটা প্রশ্ন অবশ্যই আসা উচিত মনে যে কেন দা বসেছে। এই ক্ষেত্রে আমাদের দা বসবে কখন, দুটো ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি থাকা সত্ত্বেও দা বসবে কোন জায়গায়, আজকে আমাদের এক্সাম্পল আছে করব পরে। তো দেখো তবে একবার বলে রাখি যে একটা বাক্যের মধ্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, একটা বাক্যের মধ্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে দুটোর আগে আমরা দা দেবো। যেমন ধরো আমি বললাম দ্য মোর আই আর্ন, দেখো দা দিয়েছি মোরের আগে, দ্য মোর আই আর্ন, যতটা আমি উপার্জন করি, দ্য মোর আই স্পেন্ড, ততটাই আমি খরচা করি, তাহলে দুবার মোর দিয়েছি, দুটো কম্পারেটিভ ডিগ্রি, দুটোর আগেই দা দেবো। আর এই ক্ষেত্রে যখন তুলনা করবে অফ বা বিটুইন বসাবো, যখন দুজনের মধ্যে তুলনা বোঝাবে এবং অফ বা বিটুইন থাকবে সেই ক্ষেত্রে আমরা দা আনবো। আমি বললাম রাম ইজ দ্য বেটার বয় অফ দ্য টু, রাম ইজ দ্য বেটার বয় অফ দ্য টু, ঠিক আছে, অফ দ্য টু স্টুডেন্টস। তাহলে এখানেও দেখো অফ দিয়ে তুলনা করেছে, দেন দেয়নি, দেন দিলে আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে দা দেবো না, যখন দেন দেবো রাম ইজ বেটার দ্যান স্যাম, এখানে কিন্তু বেটারের আগে দা দেবো না, রাম ইজ বেটার দ্যান স্যাম। এবার যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব এবং অফ বা বিটুইন রাখবো সেন্টেন্সে, তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা দেবো। যেমন শি ওয়াজ দ্য এল্ডার অফ দ্য টু সিস্টার্স, ঠিক আছে, দেখো অফ দিয়ে যুক্ত করেছি, অফ দিয়ে, অফ বা বিটুইন দিয়ে যখন কম্পারেটিভ করব তখন আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসাবো। এবার যাবো নেক্সট 28 দাগ কী বলছে, দেখো 28 দাগ বলছে শি কুড নট বি এবল টু থিঙ্ক লজিক্যালি বিকজ অফ হিজ ইলনেস, বলছে হি কুড নট বি এবল, সে সমর্থ হয়নি বা সমর্থ ছিল না, টু থিঙ্ক ভাবতে, লজিক্যালি যুক্তি দিয়ে, বিকজ অফ হিজ ইলনেস তার অসুস্থতার কারণে। দেখো কুড মানেও পারা বোঝায় আর এবল মানেও পারা বোঝায়, দুটো মানেই হচ্ছে সমর্থ, তাহলে দুটো একই অর্থের ওয়ার্ড, পাশাপাশি আমরা বসাবো না, তাহলে এবল আর কুড আমরা পাশাপাশি বসাবো না, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটাকে রাখবো, কুডটাকে তুলে দিই, পাড়া বলছে কুডটাকে তুলে দিই, এবেল রাখি, আর এবেল রেখে ওখানে একটা ওয়াজ আনবো। দেখো অপশান দেখলে বুঝতে পারবো, অপশানে কী বলেছে, ক্যান নট এবল, আবার সেই দুটো ওয়ার্ড একসঙ্গে হয়ে যাচ্ছে, ক্যান আর আনএবল এখানে দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে, আনএবল অসমর্থ, সমর্থ, তাহলে আমরা ওয়াজ রাখতে পারি যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, হি ওয়াজ নট এবল, এখানে কোনো কুড নেই, তাহলে হি ওয়াজ সে ছিল না, এবল সমর্থ, টু থিঙ্ক লজিক্যালি বিকজ অফ হিজ ইলনেস তার অসুস্থতার কারণে সে যুক্তি দিয়ে ভাবতে পারছিল না, তাহলে হি ওয়াজ নট এবল। তাহলে এবল আর ক্যান বা এবল কুড আমরা একসঙ্গে বসাবো না, দুটোর মিনিং একই। এবার যাবো নেক্সট 29 কী বলছে, দেখো 29 বলছে যে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স 3 days, সে অনুপস্থিত রয়েছে 3 দিন ধরে, 3 days ধরে বললে আমরা কি জানি, ধরে বললে ফর বসে, আর থেকে বললে সিন্স বসে। তাহলে এখানে কিন্তু থেকে বলছে না, সংখ্যা মেনশান করেছে, সংখ্যা, এখানে সিন্স থেকে বললে সিন্স হবে, আর সংখ্যা বললে ফর, সংখ্যা মানেই ধরে বলবে, তাহলে ফর, তাই তো। তাহলে এখানে 3 দিন ধরে বলেছে, তাহলে 3 দিন ধরে যখন বলছে তাহলে আমরা কি করব, এখানে সিন্স তুলে দিয়ে ফর বসাবো, ফর, ঠিক আছে। তাহলে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অসুস্থ, ফর 3 days 3 দিন ধরে সে অসুস্থ। এবার যাবো, তাহলে অপশানে কোনটা হবে, ফর 3 days, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট
30 কি বলছে দেখো, 30 বলছে যে আই উইল রাইট টু ইউ, আমি তোমার কাছে লিখবো, তোমাকে চিঠি লিখবো, আফটার আই শ্যাল অ্যারাইভ। দেখো আফটার আই শ্যাল অ্যারাইভ দুটো ফিউচার টেন্স হয়ে যাচ্ছে, প্রথম কথা দুটো ফিউচার টেন্স পর পর বসাবো না। আর একটা নিয়ম যদি আমরা দেখি, সেই নিয়মটা কি বলছে, সেই নিয়মটা আমাদেরকে এটা বলে, শর্টকাট নিয়ম, যে আফটার, বিফোর, আফটার, তারপরে আর কি বিফোর, আফটার বিফোর ওয়ার্ডগুলো লিখে নাও। আফটার বিফোর টিল আনটিল, আফটার বিফোর টিল আনটিল, আনটিল টিল আনটিল, আফটার বিফোর টিল আনটিল, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পর কখনোই শ্যাল উইল বসে না। হোয়েন, ইফ, ঠিক আছে, তাহলে টিল আনটিল, আফটার বিফোর, হোয়েন, ইফ, আনলেস, এদের পর কখনো শ্যাল উইল বসে না। তাহলে দেখো আফটার, আফটারের পরে শ্যাল বসবে না, তাহলে যেহেতু আগে ফিউচার টেন্স আছে পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তাহলে সিম্পল ফিউচারের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, শুধু শ্যালটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে কী হবে, বাক্যটা একবার পড়ে নিই, বাক্যটা একবার পড়লে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আই উইল রাইট টু ইউ, আমি তোমাকে লিখবো, আফটার আই, শ্যালটা বাদ, আফটার আই অ্যারাইভ, আফটার আই অ্যারাইভ, খুব বিরক্ত করছে। তাহলে আফটার একবার দেখো, আই উইল রাইট টু ইউ, আফটার আই, শ্যাল বাদ, আফটার আই, আবার তাহলে আফটার শ্যালটা বাদ, শ্যাল বাদ দিয়ে শুধু অ্যারাইভ, আই উইল রাইট টু ইউ আফটার আই অ্যারাইভ, আমি পৌঁছানোর পর তোমাকে লিখবো। তাহলে অপশান কোথায় আছে দেখো, আফটার আই অ্যারাইভ, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 30, এবার যাবো নেক্সট 31 কী বলছে দেখো, হ্যাঁ 31 কী বলছে একটু দেখবো। 31 বলছে যে আই ডিড নাথিং, আমি কিছুই করিনি, বাট ক্রাই। ঠিক আছে, এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা বাটের পরে সবসময় মনে রাখবে, বাটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। মনে করো আমি বললাম আমি চিকেন না খেয়ে, মাংস না খেয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট ইট চিকেন। আমি বই না পড়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট রিড বুকস, আই ক্যান নট বাট রিড বুকস। আমি গল্প না লিখে থাকতে পারি না, আই ক্যান নট বাট রাইট স্টোরি। তাহলে বাটের পরে অলওয়েজ, বাটের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে ক্রাইড তুলে দিয়ে শুধু ক্রাই করবো। ঠিক আছে, অপশান দেখো কোথায় আছে, আই ডিড নাথিং, আমি কিছুই করিনি, বাট ক্রাই, শুধু কেঁদেছিলাম। তাহলে বাটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 32 কী বলছে দেখো, 32 কী বলছে আমরা দেখে নেবো। আই হেট বিং লেট, বলছে আমি হেট, আমি ঘৃণা করি, আমি অপছন্দ করি হওয়া, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হওয়া, দেরি করা, আমার দেরি করা বলেনি, আই হেট ডুইং লেট না, আই হেট বিং লেট, আমি দেরি হওয়াটা পছন্দ করি। অ্যান্ড এবং ইফ, যদি আই ডু না, যদি আমি করি না, যদি আমি হই, যদি আমি হই, যেহেতু প্রথমে করা বলেনি, প্রথমে হওয়া বলেছে, আই হেট বিং লেট, আমি হওয়া পছন্দ করি, দেরি হওয়া পছন্দ করি না। অ্যান্ড ইফ আই অ্যাম, যদি আমি দেরি হই, আই অলওয়েজ ফিল অ্যাশেম, যদি আমি কখনো দেরি করি না। দেখো শুনতে করি মনে হচ্ছে, কিন্তু যেহেতু হওয়া বলেছে তাহলে এখানেও হওয়া হবে, আয়ের পরে অ্যাম মানে হওয়া। তাহলে আই হেট বিং লেট অ্যান্ড ইফ আই অ্যাম, যদি আমি দেরি করি, আই অলওয়েজ ফিল অ্যাশেম, আমি সবসময় লজ্জিত অনুভব করি। ঠিক আছে, তাহলে অ্যাম হবে, অপশন দেখবো কোথায় অ্যাম আছে। 32 টাকা দেখো, অবশ্যই অ্যাম থাকার কথা। হ্যাঁ আমরা অপশন দেখে নেবো, দেখো ইফ আই অ্যাম, দেখো একদম সঠিক, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ আই অ্যাম হলো। এবার যাবো নেক্সট 33 কী বলছে দেখো, 33 কী বলছে আমরা একটু দেখে নেবো। 33, হ্যাঁ 33 বলছে যে, 33 বলছে নো সুনার ডিড হিজ ফিট টাচ দ্য গ্রাউন্ড, যেই না তার পাটা মাটিতে টাচ করেছিল, দেন দ্য ইন্টেন্সিটি অফ দ্য ডিজাস্টার ডন্ড আপন হিম, তখনই সেই ইন্টেন্সিটি, যে বিপদের যে তীব্রতা তার উপরে নেমে এসেছিল। ঠিক আছে, একদম তাই, ডন মানে ভোর, ডন আপন হিম, তার উপরে নেমে এসেছিল। এবার দেখো ব্যাপারটা হচ্ছে ডু, আমরা জানি কি নো সুনার থাকলে, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দ্যান বসে, তাহলে দ্যান আছে। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে মানে প্রথম বাক্যের শেষে দ্যান বসবে, তাহলে দ্যান এখানে আছে। আর ওখানে তো আন্ডারলাইনও নেই, আমরা ওটা নিয়ে ভাববো না, শুধু নিয়মটা জানার জন্য আমরা বললাম। ঠিক আছে, এবার দেখো কি আছে, আমরা জানি কি ডু ডাজ ডিড, ডু ডাজ আর ডিডের পরে মেন ভার্বের কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে এখানে কিন্তু ডিড আছে, এখানে ডিড আছে, তাহলে আমরা ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো। এখানে আছে হচ্ছে ডিড, তাহলে ডিডের পরে এখানে যে মেন ভার্বটা দিয়েছি, মেন ভার্বটা ফার্স্ট ফর্মে রাখবো, টাচ করবো, টাচড করবো না, কারণ ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। অপশান দেখবো কোথায় আছে দেখো, ডিড হিজ ফিট টাচ, ডিড হিজ ফিট টাচ, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যাবো 34 কী বলছে দেখো, বলছে হি লার্নড ইট সিটিং আন্ডার দ্য ফিট, সে শিখেছিল এটা, সেটা শিখেছিল সিটিং বসে, আন্ডার দ্য ফিট অফ মেনি গ্রেট টিচার্স, অনেক বিখ্যাত শিক্ষকদের পায়ের, আন্ডার বললে পায়ের নিচে, তাহলে পায়ের নিচে বসে কেউ শেখে না, এটা একটা ফ্রেজ, মানে পায়ের কাছে বসে, পায়ের কাছে মানে এটা বলতে চেয়েছে শিক্ষকদের শরণাপন্ন হয়ে, শিক্ষকদের কাছে থেকে সে অনেক কিছু শিখেছে, তাহলে এটার ফ্রেজটা হচ্ছে অ্যাট দ্য ফিট অফ। ঠিক আছে, আন্ডার মানে তো একদম পায়ের নিচে, আন্ডার হয় না, কখনো কেউ কারোর পায়ের নিচে থাকে না, থাকা উচিত নয়। ঠিক আছে, তাহলে হি লার্ন ইট সিটিং অ্যাট দ্য ফিট অফ মেনি গ্রেট টিচার্স, দেখো কোথায় আছে,
অ্যাট দ্য ফিট অফ, এই যে অপশন সি, এটা একটা ফ্রেজ। তাহলে অ্যাট দ্য ফিট অফ মানে কারোর কাছে থাকা, ঠিক আছে, শরণাপন্ন হয়ে থাকা, ঠিক আছে। তাহলে এখানে হবে অ্যাট দ্য ফিট। এবার যাবো নেক্সট 34, 35 কী বলছে দেখো, 35 বলছে যে দিস চেয়ার উইল কোল্যাপস অ্যাজ সুন অ্যাজ এনিওয়ান উইল সিট অন ইট। তাহলে অ্যাজ সুন অ্যাজ একটু আগেই বললাম, এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়েছে, একটু আগেই বললাম প্রথমে দেখো উইল আছে, আবার একটা উইল হবে না, দুটো ফিউচার টেন্স হবে না। তো এটা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, টিল আনটিল, আফটার, বিফোর, হোয়েন, ইফ, এদের পর কখনো শ্যাল উইল বসে না। তাহলে প্রথমটা শ্যাল উইল আছে, পরের শ্যাল উইলটা হবে না, সিম্পল প্রেজেন্ট হবে। তাহলে শ্যাল উইলের সাথে সিম্পল প্রেজেন্ট হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে কী হবে, শুধু সিট হবে। তাহলে কী হবে একবার পড়ি, দিস চেয়ার উইল কোল্যাপস অ্যাজ সুন অ্যাজ এনিওয়ান সিটস, যেহেতু এনিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, তাহলে সিটস হবে। কোথায় আছে দেখো, এই যে সিটস আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এনিওয়ান সিটস অন ইট। এবার যাবো নেক্সট 36 কি বলছে আমরা দেখবো। 36 বলছে দ্য বয় সেইড দ্যাট, বালকটা বলেছিল যে হি হ্যাজ রিড দ্য বুক, সে বইটা পড়েছে। দ্য বয় সেইড দ্যাট, বালকটা বলেছিল যে হি হ্যাজ রিড দ্য বুক, সে বইটা পড়েছে। তাহলে এবার দেখো এখানে সেইড কি আছে, সেইড পাস্ট টেন্স, তাহলে বাক্যটা কিন্তু পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে হ্যাজ রেখেছে, হ্যাজ করবো না, পাস্ট দিয়ে V2 দিয়ে আছে, তাহলে পরেও আমরা V2 ইউজ করবো। তাহলে এখানে হ্যাজটা হ্যাড হবে, কোন অপশানে আছে দেখো, তাহলে এখানে হ্যাজটা হ্যাড হবে। দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড রিড দ্য বুক, এই দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। এবার যাবো 37 কী বলছে আমরা দেখবো। সোডিয়াম ক্লোরাইড ডিজলভস, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়, গুলে যায় ইন ওয়াটার, জলে, অ্যান্ড সো ইজ সল্ট। দেখো এবার আমি সল্টও এখানে বলতে চেয়েছে যে সোডিয়াম ক্লোরাইড যেমন জলে গলে যায়, সল্টও সেরকম জলে গলে যায়। তাহলে এই রকম ক্ষেত্রে সো দিয়েছে, একদম তাই। এই রকম বাক্যে ধরো ভালো করে মন দিয়ে শুনবে। ধরো আমি বললাম যে আই লাইক দ্য মুভি, ধরো যদি আমি বলি যে আই লাইকড, LIKED, আই লাইক দ্য মুভি বললাম, ঠিক আছে, মুভি আমি শর্টে এম দিয়ে লিখলাম। তাহলে ধরো আমি আর আমার বন্ধু মুভি দেখতে গেছিলাম, তো আমি বললাম আই লাইক দ্য মুভি, আমার বন্ধুও যদি বলে যে আমারও পছন্দ হয়েছে, তখন আমরা সো আনবো, প্রথমে সো, ঠিক আছে, হ্যাঁ বোধক বাক্যে। এইরকম ক্ষেত্রে আমি পছন্দ করেছি, আমার বন্ধুও পছন্দ করেছে, সেই ক্ষেত্রে আমরা সো আনবো। এবার সোর পরে প্রথম একজন বলবে আমি পছন্দ করেছি, তারপরে যে বলবে সে সো আনবে, সো। এবার দেখো যে ভার্ব আছে, ভার্ব কিন্তু লাইক ইডি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে এরকম ক্ষেত্রে ডিড আনবো, আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু বা ডাজ আনবো, ঠিক আছে। যদি এখানে আমি বলতাম আই লাইক দ্য মুভি, আমার বন্ধু বলতো সো ডাজ মাই ফ্রেন্ড, আমার বন্ধুও পছন্দ করেছিল। আই লাইক দ্য মুভি, সো ডাজ মাই ফ্রেন্ড, যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম ছিল। আর এখানে কি বলেছি, লাইকড, আই লাইক দ্য মুভি, সো ডিড হবে, সো ডিড মাই ফ্রেন্ড। এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই, মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ডিড আনবো। আর যদি এইরকম ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম না থেকে শুধু হেল্পিং ভার্ব থাকে, তাহলে আমরা ইজ আনবো, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম হি ইজ এ গুড বয়, আমি বললাম কি হি ইজ এ গুড বয়। তাহলে কি বলছে আর একবার দেখো, পুরো দেখে নাও, হি ইজ এ গুড বয়, ঠিক আছে, হি ইজ এ গুড বয়। তাহলে প্রথম একটা বাক্যকে আমি বললাম, একটা ছেলেকে বললাম হি ইজ এ গুড বয়, দেখো ইজ কিন্তু এখানে হেল্পিং ভার্ব। এবার পরে আবারও বলছি যে রামও ভালো ছেলে, সে তো ভালো ছেলে, সঙ্গে রামও ভালো ছেলে, তাহলে সেক্ষেত্রে বলবো সো। এবার এখানে দেখো আমার কিন্তু ডু ডিড আনতে হবে না, আমার হেল্পিং ভার্ব ইজ আছেই। তাহলে ইজ অ্যামিজারকে আমরা যেমন মেন ভার্ব ধরতে পারি, হেল্পিং ভার্বও ধরতে পারি, তাহলে আমরা এখানে কি বলবো, সো ইজ রাম, ঠিক আছে, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। তাহলে এখানে দেখবো কি এখানে হেল্পিং ভার্ব আছে নাকি হেল্পিং ভার্ব নেই। প্রথম বাক্যে দেখো সোডিয়াম ক্লোরাইড ডিজলভস আছে, তাহলে ভার্বের কোনো হেল্পিং ভার্ব নেই, ফার্স্ট ফর্ম সাথে এস আছে, তাই তো। যেহেতু এস আছে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডু বা ডাজের কি আনবো, ডাজ আনবো। সো ডাজ সল্ট, সো ইজ সল্ট না, সো ডাজ সল্ট, যেহেতু প্রথমে ইজ নেই। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মিনিংটা কি বলছে, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায় জলে, সেরকমটা সো ডাজ, যেহেতু ডিজলভস কোনো হেল্পিং ভার্ব নেই এস, তাহলে সো ডাজ সল্ট, ঠিক আছে, ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু। এবার যাবো 38 কী বলছে দেখো, 38 বলছে যে আই ফাইন্ড ডিফিকাল্ট, আমি এটাকে খুব কষ্টকর মনে করি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝাটা, হোয়াই বিকাশ হ্যাজ রিমেইন সাইলেন্ট অন দিস ম্যাটার, এই বিষয়ে বিকাশ কেন চুপচাপ আছে। তো দেখো আমি যখন কোনো কিছুকে কষ্টকর হিসাবে খুঁজে পাবো, তখন আমি কি বলবো, আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। আই ফাইন্ড শুধু ডিফিকাল্ট বললে হবে না, কোন বিষয়টাকে তুমি ডিফিকাল্ট খুঁজে পেয়েছো, আমি বলবো যে
I find it difficult to understand the matter. I find it difficult to solve the problem. I find it difficult to solve the problem. একটা it তোমাকে আনতে হবেই, তাহলে এখানে I find it difficult হবে, শুধু I find difficult হলে হবে না, I find it difficult, ঠিক আছে। I find it difficult বা it was difficult বা it is difficult তুমি বলতে পারো, কিন্তু যখন find আনবা find এর পরে কিন্তু একটা it বসাতেই হবে। I find it difficult to solve the problem বা it is difficult to solve the problem, ঠিক আছে, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে যাব নেক্সট 39 কে বলছে, আমরা দেখব 39 বলছে যে ইউ ডু নট নো, তুমি জানো না, দ্য মেকানিজম, পদ্ধতি অফ কম্পিউটার প্রপারলি, কম্পিউটার চালাতে তুমি ভালো করে পারো না। ইজ নট ইট, দেখো ইজ নট ইট এটাকে বলি আমরা, এটাকে বলি কোয়েশ্চেন ট্যাগ। এই কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম কি, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্বকে আমরা আগে আনবো, হেল্পিং ভার্ব, তারপরে বাক্যে যদি নট থাকে বাদ দেবো, না থাকলে নট আনবো। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব, নট থাকলে বাদ দেবো, না থাকলে আনবো। তাহলে এখানে দেখো নট আছে তাহলে বাদ দেবো, নট আনবো না। আর তারপরে কি সাবজেক্ট, হেল্পিং ভার্ব, নট আছে বাদ, তারপরে সাবজেক্ট ইউ। তাহলে ডু আনবো আগে, ডু হেল্পিং ভার্ব ছিল ডু, নট আছে নট বাদ, আর ডু ইউ, বুঝতে পেরেছো? তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি, প্রথমে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব প্রথমে দেবো ডু, তারপরে বাক্যে নট থাকলে বাদ, না থাকলে আনবো, তাহলে আছে মানে বাদ, তাহলে বাদ, তাহলে ডু, তারপরে নট নেই, তারপরে সাবজেক্ট ইউ কোয়েশ্চেন মার্ক, তাহলে ডু ইউ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে ইজ নট হবে না, হেল্পিং ভার্ব ডু, তারপরে ইউ, নট বাদ, ডু ইউ, ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট 40 কি বলছে দেখো, 40 বলছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ সিন্স 9 o'clock দিস মর্নিং, আমি অপেক্ষা করছি তোমার জন্য সিন্স থেকে, 9টা থেকে, সকালের 9টা থেকে, সকাল 9টা থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি। তাহলে দেখো সিন্স বা ফরের পরে, সিন্স বা ফরের পরে সময় মেনশন আছে, অনেক সময় ধরে আমি অপেক্ষা করছি। তাহলে সিন্স বা ফরের পরে যদি সময় মেনশন থাকে তাহলে আগের বাক্যটা কিন্তু অলওয়েজ পারফেক্টে হবে, আগের বাক্যটা অলওয়েজ পারফেক্টে হবে। তাহলে এখানে সিন্স আছে, সিন্সের আগে যে বাক্যটা অ্যাম ওয়েটিং, এটা অ্যাম ওয়েটিং হবে না, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ওয়েটিং বা আই হ্যাভ ওয়েটেড ফর ইউ সিন্স 9 o'clock। তাহলে হ্যাভ বিন ওয়েটিং দেখো অপশানে সিতে আছে হ্যাভ বিন ওয়েটিং, তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 9 o'clock দিস মর্নিং। তাহলে ফর বা সিন্সের পরে সময় মেনশন থাকলে আগের বাক্যটা পারফেক্ট টেন্সে হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, তাহলে কি বলছে দেখো 40 বলছে কমলা অ্যাজ ওয়েল অ্যাজ ভিমল, কমলা অ্যাজ ওয়েল অ্যাজ ভিমল, কমলা এবং তার সঙ্গে কী ছিল, ভিমল ছিল, মেন সাবজেক্ট কমলা, তার সঙ্গে কী ছিল, তার সঙ্গে ভিমল। তাহলে কমলা কিন্তু এখানে মেন সাবজেক্ট, তাহলে ভিমল, কমলা গেছিলো তার সঙ্গে ভিমল গেছিলো, আর লিভিং ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা তারা দিচ্ছে। তাহলে দেখো কোনো বাক্যের মধ্যে একটু আগেই বললাম যদি উইথ থাকে, উইথ WITH, উইথ, আর কি অ্যালং উইথ, উইথ অ্যালং উইথ ALONG, অ্যালং উইথ, উইথ অ্যালং উইথ, আর টুগেদার উইথ, টুগেদার উইথ TOGATHER, টুগেদার উইথ, টুগেদার উইথ WITH, টুগেদার উইথ। তাহলে উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, আর অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হয়, আগেরটা। তাহলে এখানে কমলা একজন, তাহলে এখানে আর হবে না, ইজ হবে, ইজ, ঠিক আছে। তাহলে কমলা অ্যাজ ওয়েল অ্যাজ ভিমল ইজ লিভিং ফর ইংল্যান্ড, তাহলে ইজ লিভিং কোন অপশানে আছে দেখো সেটাই নেব। তাহলে এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম আমরা পেলাম, উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হয়, আর নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এদের ক্ষেত্রে পরেরটা সাবজেক্ট হয়, ঠিক আছে। তাহলে এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, বলছে যে হোয়াট আর ইউ লুকিং আপন, লুকিং আপন বলে কোনো ফ্রেজাল ভার্ব নেই, লুক ফর হতে পারে, লুক অ্যাট হতে পারে। যখন আমরা কোনো কিছুর দিকে তাকাবো তখন বলবো কি লুক অ্যাট, লুক অ্যাট, কোনো কিছুর দিকে তাকাচ্ছি লুক অ্যাট। আর লুক ফর মানে হচ্ছে খোঁজা, LOOK, লুক, এরপরে যখন ফর দেবো লুক ফর মানে কি খোঁজা, ঠিক আছে। তাহলে এখানে দেখবো কোনটা নেবে, বলছে হোয়াট আর ইউ লুকিং আপন হিয়ার ইন দ্য ডার্ক, মানে এই অন্ধকারের মধ্যে তুমি কি খুঁজছো। তাহলে অ্যাট দেখো এখানে অ্যাট কোনো অপশানে নেই, চারটে অপশানের মধ্যে অ্যাট কোনো অপশানে নেই, তাহলে ফর আছে আফটার ওভার। তাহলে আমরা জানি ফর বা অ্যাটের যে কোনো একটা হবে, তাহলে ফর হবে। হোয়াট আর ইউ লুকিং ফর হিয়ার, তুমি কি খুঁজছো এখানে ইন দ্য ডার্ক, এই অন্ধকারের মধ্যে, ঠিক আছে। তাহলে এবার যাবো নেক্সট, 42 হয়ে গেল। এবার যাবো 43-এ। 43 কী বলছে দেখো, বলছে প্লিজ টার্ন অফ দ্য ভলিউম, বলছে প্লিজ ভলিউমটা কী করো, অফ দ্য রেডিও সো দ্যাট, যাতে ইট ইজ নট কোয়াইট সো লাউড, ইট ইজ নট কোয়াইট সো লাউড, এত যাতে লাউড না থাকে, খুব জোরে রেডিওর ভলিউমটা দেওয়া আছে সেই কারণে টার্ন ডাউন, কমাতে বলছে। তাহলে কমাতে বললে আমরা টার্ন, দেখো টার্ন ওয়ার্ডটাকে আমরা অনেকভাবে ইউজ করতে পারি, টার্ন অফ মানে বন্ধ করে দেওয়া, টার্ন অফ মানে বন্ধ, পুরো বন্ধ। টার্ন ডাউন মানে হচ্ছে কমানো, কোনো রেডিও বা টিভির ভলিউম কমানো হচ্ছে টার্ন ডাউন বলবো। টার্ন আপ মানে হচ্ছে বাড়ানো, টার্ন আপ মানে বাড়ানো, টার্ন ডাউন কমানো, টার্ন অফ বন্ধ করে দেওয়া। আর টার্নিং অন, টার্ন অন মানে হচ্ছে চালানো, ঠিক আছে।
তাহলে টার্ন অন মানে হচ্ছে চালানো, টার্ন অফ বন্ধ করা, টার্ন অফ ভলিউম বাড়ানো, টার্ন ডাউন ভলিউম কমানো। আর টার্ন ডাউনের আর একটা মিনিং আছে, টার্ন ডাউন মানে রিজেক্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কমানোর কথা বলছি, তাহলে আমরা ডাউন ইউজ করবো, টার্ন ডাউন। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম অফ দ্য রেডিও সো দ্যাট ইট ইজ নট কোয়াইট সো লাউড, যাতে এটা এতটা লাউড না থাকে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে টার্ন ডাউন। এবার যাবো নেক্সট, 43 হয়ে গেল। 44 আজকে আমরা 100টা এক্সাম্পল করবো, চলো। 44 কি বলছে আমরা দেখবো। 44 সেটটা কমপ্লিট করব। বলছে হিজ অ্যাক্সেস টু দ্য থ্রোন, সেই রাজসিংহাসন সে যে লাভ করেছিল, সেই লাভটা ওয়াজ আ টার্নিং পয়েন্ট, ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাসে। দেখো অ্যাক্সেস মানে কিন্তু প্রবেশ, মনে করো প্রবেশ অধিকার, কোনো জায়গা কোনো প্লেসে যদি আমার প্রবেশ অধিকার থাকে তাহলে আমি বলবো অ্যাক্সেস টু। আর যদি কোনো ব্যক্তির কাছে আমার কোনো বেশিটা প্রধানমন্ত্রী হোক বা কোনো ব্যক্তির কাছে যাওয়ার অধিকার আমার থাকলে আমি বলবো অ্যাক্সেস টু, ঠিক আছে, এই ক্ষেত্রে। কিন্তু যখন কোনো থ্রোন সিংহাসন দখল বলবে তখন আমরা বলবো অ্যাক্সেশন টু, অ্যাক্সেশন টু, সিংহাসন লাভের ক্ষেত্রে অ্যাক্সেশন টু অ্যাপ্রোপ্রিয়েট। আর অ্যাকুইজিশনের মানে জানি অর্জন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ। তাহলে এখানে সিংহাসন লাভ বললেই আমরা বলবো অ্যাক্সেশন টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছে, হিজ অ্যাক্সেস টু হবে না, হিজ অ্যাক্সেশন টু দ্য থ্রোন ওয়াজ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। তাহলে অ্যাক্সেশন টু ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 45 কি বলছে দেখো। 45 বলছে দে ওয়ার দেন আস্কড টু রাইট এ শর্ট অ্যাকাউন্ট অফ হোয়াট দে হ্যাভ সিন। বলছে দে ওয়ার দেন আস্কড, তাদেরকে তখন জিজ্ঞেস করা হয়েছিল টু রাইট, লেখার জন্য, এই শর্ট অ্যাকাউন্ট, একটা ছোটো অ্যাকাউন্ট, ছোট করে লিখতে বলা হয়েছিল, অফ হোয়াট, কী লিখতে বলা হয়েছিল, দে সিন, যারা যা দেখেছিল। দেখো এখানে ওয়্যার পাস্ট টেন্স, ওয়্যার পাস্ট টেন্স, তাহলে এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স দিয়ে বাক্য শুরু হচ্ছে, পরেরটাও পাস্ট টেন্স হবে, টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে। তাহলে হ্যাড সিন হবে, হ্যাড সিন, হ্যাড বিন সিন কিন্তু হবে না, তার কারণ এই দেখা কাজটা কিন্তু দে সাবজেক্ট, তাহলে দে একটা মানুষ, তারা মানুষ, তাহলে মানুষ দেখা কাজ নিজে নিজেই করে, তাহলে হ্যাড বিন হবে না। আমরা হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে যখন বিন দিই তখন সেটা প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ, ঠিক আছে। হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে বিন দিয়ে, হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে বিন দিয়ে যদি মেন ভার্বের থার্ড ফর্ম রাখি সেটা প্যাসিভে হয়ে যায়, তাহলে এটা প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভ সেন্স। কারণ দেখা কাজটা তারা নিজেরাই করছে, তারা নিজেরাই করছে, তাহলে এখানে যেহেতু ওয়্যার পাস্ট টেন্স তাহলে আমাদেরকে হ্যাড সিন করতে হবে, হ্যাভ তুলে দিয়ে, ঠিক আছে। বিনটা হবে না, কেন বললাম, প্যাসিভ বলে। এবার যেমন নেক্সট 46 কী বলছে দেখো। 46 বলছে যে দ্য প্রিন্টিং প্রেস, প্রিন্টিংয়ের যে প্রেসটা আছে, ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট ইনভেনশন। প্রিন্টিং প্রেস, প্রিন্ট করার যে প্রেসটা, সেই প্রেসটা কি বলছে, ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট, সব থেকে চালাকতম ইনভেনশন অফ ম্যান, মানুষের। তাহলে আমরা প্রথমের দিকেই বলেছি ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য। ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, এনি অফ দ্য, নান অফ দ্য, এদের পরের নাউনটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট ইনভেনশন হচ্ছে এখানে নাউন, তাহলে ইনভেনশনের সঙ্গে একটা এস যুক্ত হবে, ইনভেনশনস। তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, নাইদার অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে সবসময় নাউনটা প্লুরাল ফর্মে হয়, তাহলে ইনভেনশনস হবে। অপশান দেখো কোন অপশানে আছে, ক্লেভারেস্ট ইনভেনশনস, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কী বলছে দেখো 47 কী বলছে যদি আমরা দেখি, তাহলে 47-এ যাবো। ইচ অফ আওয়ার স্টুডেন্টস, দেখো এখানেও ইচ অফ দিয়েছে, ইচ অফের পরে দেখো স্টুডেন্টস প্লুরাল ফর্মে আছে। ইচ অফ আওয়ার স্টুডেন্টস পে দেয়ার টিউশন ফি, প্রত্যেকটা ছাত্র তার টিউশন ফি দেয় অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, মান্থের শুরুতে। দেখো তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে কোনো ভুল নেই, স্টুডেন্টস ইচ অফের পরে সাবজেক্ট নাউন প্লুরাল, তাহলে ঠিক আছে। এবার দেখো অবের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগেরটা সাবজেক্ট হবে, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অব হচ্ছে প্রিপোজিশন, আগে কি আছে ইচ, তাহলে ইচ সাবজেক্ট, ইচ মানে কিন্তু একজন, ইচ মানে যখন একজন তাহলে একটা ছেলে বা একটা মেয়েকে বলবো, দেয়ার বলবো না, তাহলে কি বলবো দেখো। প্রথম কথা হচ্ছে ইচ একজন, থার্ড পারসন সিঙ্গুলার, THIRD থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন, তাই তো, এবং একজন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে। প্রথম কথা এখানে পেস হবে, PAYS পেস, যেহেতু ইচ এখানে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে পেস হবে, আর এখানে দেয়ার হবে না, দেয়ার উঠে গিয়ে হিজ বা হার করবো, যে কোনো একজনকে বলছি, তাহলে কী হবে, ইচ অফ আওয়ার স্টুডেন্টস পেজ হিজ বা হার টিউশন ফি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ। তাহলে দেখবো কোথায় আছে দেখো, এখানে স্টুডেন্টস ঠিক আছে, পের সঙ্গেও এস দিয়েছে আর দেয়ার দিয়েছে, এটা হবে না, তাহলে হবে এইটা, সি দাগেরটা, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইচ অফ দ্য স্টুডেন্টস পের সঙ্গে এস পেজ হিজ টিউশন ফিস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ গেল। যাবো নেক্সট 48 কী বলছে আমরা দেখবো। বলছে হ্যাড ঋতু বিন ওয়েল, যদি ঋতু সুস্থ থাকতো, শি কুড প্র্যাকটিস ইন দ্য কম্পিটিশান, পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশান, কম্পিটিশানে সে পার্টিসিপেট করতো। আমাদের একটা নিয়ম আছে, আমরা জানি যে
ইফের সাথের অংশে কোনো বাক্যে যদি ইফের সাথের অংশে হ্যাড ভিত্তি থাকে তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। তাহলে দেখো এখানে হ্যাড রয়েছে আর এখানে বিন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এখানে কোনো আন্ডারলাইন নেই, মানে এটা ঠিক আছে। তাহলে ইফের এখানে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে ইফ কোথায়। দেখো ইফ বাক্যে যদি না থাকে এবং প্রথম বাক্যটা হ্যাড দিয়ে শুরু হয় তাহলে সেই হ্যাডটা ইফের কাজ এবং হ্যাডের কাজ দুটো কাজই করে দেয়। তাহলে হ্যাড আছে আর বিন ভিথরি আছে, তাহলে পরের বাক্যে উড হ্যাভ বা কুড হ্যাভ হবে। শুধু কুড আর প্র্যাকটিস রয়েছে হবে না, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখবো কোন অপশানে আছে। তাহলে হ্যাড ভিথরি আছে, পরে উড হ্যাভ কুড হ্যাভ হবে। দেখো অপশান বি উড হ্যাভ প্র্যাকটিসড। তাহলে কি হলো, হ্যাড ঋতু বিন ওয়েল, যদি ঋতু ওয়েল থাকতো সুস্থ থাকতো, শি উড হ্যাভ প্র্যাকটিসড পার্টিসিপেটেড, উড হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, কম্পিটিশনে সে পার্টিসিপেট করতো। ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু। এবার যাবো নেক্সট। হ্যাঁ 49 কী বলছে দেখো, 49 বলছে যে কী বলছে, আনটিল দ্য লাস্ট 28 ইয়ার্স, বলছে শেষ 20 বছর 28 ইয়ার 28 বছর ধরে হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন ভেরিয়াস ইউনিট, সে অনেক ইউনিটে কাজ করছে অফ দিস প্ল্যান্ট, এই প্ল্যান্টের একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের বিভিন্ন প্ল্যান্ট হয়, সেই প্ল্যান্টে সে লাস্ট 28 বছর ধরে কাজ করছে। তাহলে দেখো এখানে কিন্তু ধরে বলেছে যে লাস্ট 28 ইয়ার্স ধরে, এখানে আনটিল দিয়েছে, আনটিলের মানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত, তাহলে পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত বলেনি, ধরে বলেছে শেষ 28 বছর ধরে, তাহলে ধরে বললে ফর হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ফর দ্য লাস্ট 20 ইয়ার্স হি হ্যাড বিন ওয়ার্কিং ইন ভ্যারিয়াস ইউনিটস অফ দিস প্ল্যান্ট, তাহলে ফর হবে। এবং নেক্সট 50 কী বলছে দেখো, 50 বলছে যে আই ডিড নাথিং বাট লাফড। একটু আগেই বললাম যে বাটের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আই ক্যান নট বাট ইট চিকেন, আই ক্যান নট বাট রিড ডেইলি, আই ক্যান নট বাট ডু এক্সারসাইজ ডেইলি, আই ক্যান নট বাট প্র্যাকটিস ডেইলি। তাহলে বাটের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে শুধু লাফ হবে, লাফড হবে না। আই ডিড নাথিং বাট লাফ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 51 কী বলছে দেখো, 51 বলছে যে দ্য বস সেইড, বস তাহলে এটা হচ্ছে ন্যারেশান, তাহলে বলেছিল, আচ্ছা ন্যারেশান, আচ্ছা এখানে ইমপ্রুভমেন্ট আছে, এখানে অ্যাটে দাগ দেওয়া আছে, ন্যারেশানে আমরা এখনও আসিনি। দ্য বস সেইড, এটা এমনি বাক্যটা ডাইরেক্ট স্পিচে আছে, মানে ন্যারেশান আছে। দ্য বস সেইড, বস বলেছিল আই শ্যাল লুক অ্যাট দ্য ম্যাটার, আমি এই বিষয়টা দেখে নেব, তাহলে দেখে নেওয়া, তাহলে আই শ্যাল লুক ইনটু মানেই কিন্তু লুক ফর মানে খোঁজা, লুক অ্যাট মানে তাকানো, আর লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে হচ্ছে এক্সামাইন করা, ভালো করে পর্যবেক্ষণ করা, দেখা, ঠিক আছে, ইনভেস্টিগেট করা। দ্য বস সেইড, বস বলেছিল আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার, আমি এই বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করবো, দেখবো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে লুক ইনটু হবে। এবার যাবো নেক্সট। 52 দাগ কী বলছে, এখন আমাদের ইমপ্রুভমেন্টই চলছে। 52 দাগ বলছে টু সাম এক্সটেন্ট, কিছু দিক থেকে একদম খানিকটা আমরা বলতে পারি, টু সাম এক্সটেন্ট মানে খানিকটা ভাবে আমরা বলতে পারি, এভরি চাইল্ড প্রত্যেকটা শিশু টেক্স আপন হিজ ফাদার, তার বাবার মতন দেখতে হয়। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে টেক আফটার মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, টেক আফটার, AFTER, টেক আফটার মানে হচ্ছে সাদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া, তাহলে আফটার, এ ইজ দ্য কারেক্ট আনসার। কী বলেছে দেখো, টু সাম এক্সটেন্ট খানিকটা দিক থেকে, এভরি চাইল্ড প্রত্যেকটা শিশু টেক্স আফটার হিজ ফাদার, তার বাবার মতো দেখতে হয়, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর টেক অফ মানে যদি বলি, টেক অফ মানে হচ্ছে কোনো প্লেন যখন হেলিকপ্টার যখন ওপরের দিকে উঠে যায় তখন সেটাকে আমরা টেক অফ বলি, নিচ থেকে ছেড়ে ওপরে উঠে যাচ্ছে, টেক অফ, ঠিক আছে, টেক অফ করা। যাবো নেক্সট। যেমন নেক্সট 53 কী বলছে দেখো, 53 বলছে যে হিজ ফাদার ফরবেড হিম, হিজ ফাদার তার বাবা, ফরবেড নিষেধ করেছিল তাকে, অ্যাবাউট এন্টারিং পলিটিক্সে এন্টার করা থেকে বাবা তাকে নিষেধ করেছিল। এবার দেখো কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো বলবো তোমরা লিখে নেবে, সেই ওয়ার্ডগুলো সবগুলোই প্রায় বারণ করা বা নিষেধ করা মূলক ওয়ার্ড, তারপরে সর্বদা ফ্রম বসে, যে জিনিসটা থেকে বারণ করা বোঝাবে সেই জিনিসটার আগে ফ্রম বসবে। যেমন ধরেন বললাম প্রিভেন্টের পরে ফ্রম বসবে, প্রিভেন্ট মানে নিষেধ করা, প্রহিবিট মানে নিষেধ করা, এরপরে ফ্রম বসবে প্রহিবিট, তাহলে প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট PROHIBIT, প্রহিবিট, প্রিভেন্ট PREVENT, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, অ্যাবস্টেইন ABSTAIN, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন REFRAIN, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন দুটোর মানে হচ্ছে আটকে রাখা, সংযত করে রাখা। আর হবে কি হিন্ডার, HINDER, হিন্ডার মানে বাধা দেওয়া, ফ্রম হবে হিন্ডার ফ্রম, DEBAR, ডিবারের পরেও ফ্রম বসবে, বাধা দেওয়া। আর কি আছে ডিসুয়েড মানে হচ্ছে ঠেকিয়ে রাখা, DISSUADE, ডিসুয়েডের পরেও ফ্রম বসবে। তাহলে এখানে দেখো ফরবিড মানে হচ্ছে কি, ফরবিড
বিআইডি ফরবিড মানে হচ্ছে বারণ করা বা নিষেধ করা, এরপরেও ফ্রম বসবে, যে জিনিসটা থেকে বারণ করা বোঝাবে তারপরে ফ্রম। আর ফ্রম মানেই প্রিপোজিশন, আর আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, আর যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, যেটা আমরা আগে করলাম একটু আগে। তাহলে এখানে হবে কি, এখানে ফ্রম উঠে এই অ্যাবাউট উঠে গিয়ে ফ্রম হবে, তাহলে কী হবে, হিজ ফাদার ফরবেড হিম, তার বাবা তাকে বাধা দিয়েছিল, ফ্রম অ্যাবাউট উঠে গিয়ে ফ্রম এন্টারিং পলিটিক্স, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবো। নেক্সট 54 হয়ে গেল। 54 কী বলছে দেখো, 54 বলছে ইফ আই হ্যাভ দ্য মানি, যদি আমার পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দিস হাউস, আমি এই বাড়িটা কিনতাম। তাহলে উড পাস্ট টেন্স, তাহলে উড হ্যাভ থাকলে আগের বাক্যে হ্যাড ভিতরি থাকে, এখানে শুধু নর্মালি উড দিয়ে বলেছে, তাহলে আমরা এখানে বুঝতেই পারছি হ্যাভ হবে, শুধু হ্যাভটা হ্যাড হবে। ইফ আই হ্যাড মানি, তাহলে যেহেতু এখানে উড পাস্ট টেন্স, তাহলে আগে হ্যাভটা হ্যাড হবে, তাই তো। ইফ আই হ্যাড মানি, যদি আমার কাছে পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দিস হাউস। এবার তোমার এখানে মনে হতে পারে যে উড হ্যাভ থাকলে ইফের সাধারণ অংশে হ্যাড ভিতরি হয়, তাহলে তোমরা হ্যাডও বলতে পারো, হ্যাড। ইফ আই হ্যাড মানি আই উড হ্যাভ বট দ্য হাউস, যেহেতু অপশানে কোনো জায়গায় হ্যাড নেই, তাহলে আমরা শুধু হ্যাডটাকেই নেব। 54 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 55 কী বলছে দেখো, 55তে চলে এসেছি। 55 বলছে লেটস গো ফর এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। শুড নট উই, তাহলে এই যে শুড নট উই, এটা হচ্ছে আবার সেই কোয়েশ্চেন ট্যাগের মধ্যে চলে যাচ্ছে। আর লেটস, যখন লেটস থাকবে তখন কোয়েশ্চেন ট্যাগটা একটুখানি বুঝে করতে হবে। ধরো লেটস গো অন এ ট্যুর, মানে বলতে চাইছে চলো আমরা একটা ট্যুরে যাই, তাহলে ট্যুরে যাওয়া কাজটা কিন্তু এখনও হয়নি, ট্যুরে যাওয়া কাজটা হবে, তাহলে হবে মানে ভবিষ্যৎকাল। আর ভবিষ্যৎকালে কি হয়, ভবিষ্যৎকালে হেল্পিং ভার্ব হয় হচ্ছে শ্যাল বা উইল হয়। তাহলে এখানে লেটস মানে হচ্ছে লেট আস মানে হচ্ছে উই, তাহলে উইয়ের পরে কী বসে, শ্যাল, তাহলে আমরা হেল্পিং ভার্ব ধরবো শ্যাল, তাহলে শুড নেব না, শুডের জায়গায় শ্যাল হবে। আর যখন লেটস থাকে তখন আমরা নট ওয়ার্ডটা নেব না। এখানে তোমাদের মনে হতে পারে বাক্যে তো কোনো নট নেই, কিন্তু নট কেন আনছি না, নিয়ম অনুযায়ী নট না থাকলে নট আনতে হয় কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে, কিন্তু এখানে লেটসের ক্ষেত্রে আমরা নটটা আনবো না। তাহলে কী করবো, শ্যাল আর সাবজেক্ট আসটা উই হবে, শ্যাল উই। লেটস গো ফর এ পিকনিক, শুড নট উই হবে না, শ্যাল উই হবে, শ্যাল উই, তাহলে হবে হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 56 কী বলছে দেখো, 56 কী বলছে আমরা দেখে নেবো একদম। 56 বলছে অল দিস হ্যাজ বিন ডান, এই সমস্ত কিছু করা হয়েছে উইথ এ ভিউ টুর পরে আমরা জানি কী হয়, ভার্বের আইএনজি হয়। আমরা আগের দিন ক্লাসে করেছি যে ট্যুর পরে আমরা জানি সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম থাকলে একটা ফ্রেজ, সেই ব্যতিক্রমী ফ্রেজগুলো কি, উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু, অ্যাডিক্টেড টু, এদের পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে কিসের পরে ভার্বের আইএনজি ফর্ম, ট্যুর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, উইথ এ ভিউ টু থাকলে, অ্যাডিক্টেড টু থাকলে, ইন অ্যাডিশন টু থাকলে, আর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু থাকলে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলছে উইথ এ ভিউ টু আছে, তাহলে ভার্বের আইএনজি হবে, ইমপ্রুভের সঙ্গে ইমপ্রুভিং হবে। কোথায় আছে আমরা দেখব, দেখো টু ইমপ্রুভিং, এই যে টু ইমপ্রুভিং, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 56 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 57 কী বলছে দেখো, 57 বলছে মোর হি গেটস মোর হি ওয়ান্টস। একটু আগেই বললাম কোনো বাক্যের মধ্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, দেখো এখানে মোর আছে, এখানেও মোর আছে, তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রি কোনো বাক্যের মধ্যে থাকলে দুটোর আগেই দা বসবে। কম্পারেটিভ ডিগ্রির আগে সাধারণত দা বসে না, কোনো বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। অপশান দেখো, তাহলে দ্য মোর হি গেটস, এখানে দ্য মোর হি গেটস, তাহলে প্রথমে হবে দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। আচ্ছা এটা ভুল বললাম, বি দাগেরটা অপশান হবে না, অপশান এ দাগেরটা হবে দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, তাহলে দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। যত সে পায় তত সে চায়, সেটার মিনিং হচ্ছে এটা। যাবো 58। আচ্ছা ইমপ্রুভমেন্ট আমাদের শেষ হয়ে গেল, এবার যাবো হচ্ছে পিকিউআরএস, ঠিক আছে। পিকিউআরএস দেখবো, পিকিউআরএস আমরা ট্রাই করবো। পিকিউআরএস হয়তো আমরা অনেকে করতে পারি না, কিন্তু আমরা একটু ট্রাই করে দেখবো পিকিউআরএস কী বলছে, জিনিসটা কি। দেখো পিকিউআরএস করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যে পিকিউআরএসের মেন ফ্যাক্ট কি, মেন হচ্ছে আমাদের সেন্টেন্স। এবার সেন্টেন্সের প্রথমে কি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের 90% ক্ষেত্রে এই রকমটা মনে রাখতে হবে, আমাদের নর্মাল যে বাক্যের ফরমেশন সেটা কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেইনিং,
তো সাবজেক্ট প্রথমে খুঁজে পাবো, সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে বাদবাকি অংশ বসবে, আর মাঝে মাঝে রিমেইনিং আগে আনতে হয় একটা ফ্রেজ হিসেবে যদি থাকে, ঠিক আছে? তো সেটা তোমাদের বাক্য পড়ে বুঝতে হবে। এবার ধরো তুমি যদি মিনিং বুঝতে না পারো সেক্ষেত্রে কি হবে, যদি তুমি বুঝে যাও যে দুটো অংশ পর পর বসবে, সেই দুটো অংশ কোন অপশানে আছে আমরা দেখব, থাকলেই সেটাকে আমরা অপশান ধরবো, এটাকে ট্রিক বলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে মিনিংটা বুঝে করার, প্রথমে সাবজেক্ট তারপরে ভার বাদ বাকি অংশ এইভাবে বুঝে তাহলে এখানে কি বলেছে দেখো, প্রথমটা যদি আমরা করি, বলছে দেয়ার হ্যাভ বিন, এটা দেয়াই আছে, এটা যা আছে প্রথমেই থাকবে, তাহলে দেয়ার হ্যাভ বিন, তাহলে বুঝতে পারছি দেয়ারের পরে হ্যাভ বিন ভার্ব দিয়ে দিয়েছে, এবার একটা অবজেক্ট মতো কিছু বসবে, তাহলে দেয়ার হ্যাভ বিন কি বলছে দেখো, কি আছে দেখো, অন কোস্টাল এরিয়া সেভারাল স্টাডিজ অফ দ্য ইম্প্যাক্ট, সেভারাল স্টাডিজ অফ দ্য ইম্প্যাক্ট, তাহলে এই পি পর্যন্ত একটা অংশ আছে, এখানে কিউ একটা অংশ, আর একটা অংশ এস একটা অংশ, তাহলে দেয়ার হ্যাভ বিন সেখানে আছে, আমি এটাকে ধরতে পারি সেভারাল স্টাডিজ অফ দ্য ইম্প্যাক্ট, দেয়ার হ্যাভ বিন সেখানে আছে সেভারাল স্টাডিজ, অনেক গবেষণা অনেক পড়াশুনো, অফ দ্য ইম্প্যাক্ট প্রভাবের ওপরে, কিসের প্রভাব, অফ গ্লোবাল ওয়ার্মিং অফ ইন্ডিয়া, ভারতবর্ষে যে গ্লোবাল ওয়ার্মিং, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়ে অনেক পড়াশুনো আছে, ঠিক আছে? স্পেশালি বিশেষ করে অন ফুড প্রোডাকশান, বিশেষ করে ফুড প্রোডাকশানের ওপরে, অ্যান্ড অন কোস্টাল এরিয়াস, কোস্টাল মানে কি, যে সামুদ্রিক যে সমস্ত কোস্টাল এরিয়া আছে, সেই কোস্টাল তীরবর্তী, সমুদ্র তীরবর্তী এরিয়ার ওপরে অনেক পড়াশুনো আছে। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। দেখো আরেকবার বলি, কি বলছে, দেয়ার হ্যাভ বিন সেখানে আছে সেভারেল, দেখো হ্যাভ দিয়েছে মানে তুমি বুঝতে পারছো প্লুরাল সাবজেক্ট লাগবে, তাহলে সেভারেল স্টাডিজ কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাহলে দেয়ার হ্যাভ বিন সেভারেল স্টাডিজ সেখানে আছে অনেক পড়াশুনো, অফ দ্য ইম্প্যাক্ট সেই প্রভাবের ওপরে, কিসের প্রভাব, অফ দ্য গ্লোবাল, অফ গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে অনেক পড়াশুনো আছে, কিসের, ইন্ডিয়াতে, স্পেশালি অন ফুড প্রোডাকশন, এবং ভারতবর্ষে বিশেষ করে ফুড প্রোডাকশনের ওপরে, অ্যান্ড কিসের উপরে, অ্যান্ড অন কোস্টাল এরিয়া, সামুদ্রিক তীরবর্তী, সমুদ্র তীরবর্তী যে এরিয়া, সেই এরিয়ার ওপরে। তাহলে অপশান দেখবো, প্রথম অপশান হলো কি আমাদের, প্রথম অপশান হলো কিন্তু কিউ, তারপর হলো এস, কিউ এস কোন অপশান আছে দেখো, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, কিউ এস। এবার যাবো নেক্সট, এগুলো দেখো পিকিউআরএস তোমাদের একটাই এর ট্রিক্স কিছুই নেই, পিকিউআরএসের ট্রিক্স তোমাকে বললাম যে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর যদি মিনিংটা বুঝতে পারো তাহলে ভেরি ইজি হয়ে যাবে, মিনিংটা বুঝতে পারলে ভেরি ইজি হয়ে যাবে। কখনোই বেশি টাফ পিকিউআরএস কখনো দেওয়া হয় না, সবসময় কিন্তু পারবে, স্টুডেন্টরা পারবে এরকমই দেওয়া হয়, আর একটুখানি তোমাদেরকে পড়ে বোঝার চেষ্টা করবে, সেই কারণে আমি বলছি বাড়িতে যখন প্র্যাকটিস করবো মানেটা বুঝে পড়ার চেষ্টা করবো, একটু খাটতে হবে, ঠিক আছে? তো কী বলতে থাকো, বলছে এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্ট, সাবজেক্ট দিয়ে দিল এনিম্যাল, এটা কিন্তু প্রথমেই হবে, এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্টস, এনিম্যালদের দেখভাল করার যে সমস্ত বিশেষজ্ঞরা আছে, সেই বিশেষজ্ঞরা কী করেছে, সাবজেক্টের পরে ভার বসবে, ভার কোথায় আছে দেখো, হ্যাভ কন্ডেম, বুঝতেই পারছি, তাহলে এখানে ছাড়া আর কোনো জায়গায় ভার্ব নেই, তাহলে কিউ প্রথমে হবে, ঠিক আছে? এবার কিউটা পরে আরেকটু দেখে নিই, তাহলে হ্যাভ কন্ডেম, তারা নিন্দা করেছে, কি নিন্দা করেছে, এবার নিন্দা ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, কোনো জিনিসকে নিন্দা করবে, নিন্দা করেছে, দেখো টু ডেমোলিশ হবে না, নিন্দা করার পরে টু ডেমোলিশ হয় না, হ্যাভ কন্ডেমড দ্য ইউজ অফ এলিফ্যান্ট, তাহলে অবজেক্ট পেয়ে গেলাম, এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্টস হ্যাভ কন্ডেমড, ঘৃণা করেছে বা নিন্দা করেছে কোন ব্যাপারটাকে, দ্য ইউজ অফ এলিফ্যান্টস, হাতির ব্যবহারটাকে নিন্দা করেছে। এবার তাহলে দেখো আমি পেয়ে গেলাম কি, প্রথমে পেলাম কি, কিউ পেলাম, তারপরে কিন্তু এস পেয়ে গেলাম, তাহলে কিউ এর পরে এস, দেখো এখনও পর্যন্ত কিউ এস এতে আছে, দেখি বাদ বাকিটা কী হচ্ছে। এই দুটো পেয়ে গেলে তুমি দেখো প্রথম দুটো পেয়ে যাওয়া মানে, যদি প্রথম দুটো পরপর কোনো অপশনে না থাকে তার মানে তুমি উত্তর কিন্তু পেয়ে গেছো অলরেডি। তবু আমরা শিখছি, বাকিগুলো দেখি। তাহলে দ্য এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্টস হ্যাভ কন্ডেমড দ্য ইউজ অফ এলিফ্যান্টস বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, ব্যবহারটা কারা করেছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা, কিসের জন্য, টু ডেমোলিশ ইললিগাল স্ট্রাকচার, সমস্ত বেআইনি স্ট্রাকচার বিল্ডিং আছে সেটা ডেমোলিশ, ধ্বংস করার জন্য হাতিদের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্টরা কী করেছে, নিন্দা করেছে। তাহলে সাবজেক্ট কি পরপর মিলছে, প্রথমে বললাম কি এনিম্যাল ওয়েলফেয়ার এক্সপার্টস হ্যাভ কন্ডেমড ভার্ব, নিন্দা করেছে, দ্য ইউজ অফ এলিফ্যান্ট, তাহলে কিউ এর পরে এস, বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে হলো আর, তাহলে কিউ এস আর পি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টু ডেমোলিশ ইললিগাল স্ট্রাকচার, ঠিক আছে? এইভাবে করতে হবে। 59, এবার যাবো 60-এ। 60 কী বলতে দেখো, আমি এখানে 10টা মনে হয় তোমাদের 10টা পিকিউআরএস দিয়েছি, কারণ বেশি দিলে আর কি একটুখানি অন্যরকম লাগবে, প্রথম শুরু করতে হবে আমাদের, ঠিক আছে? তো ইন্ডিয়ান এয়ারলাইন বলছে, ইন্ডিয়ান এয়ারলাইন ফেয়ার্স আমরা প্রতিদিন প্র্যাকটিস সেট করবো, ক্লাসগুলো ফলো করলে আমার মনে হয় যে তোমাদের আলাদা করে কোনো সোর্স লাগবে না, আলাদাভাবে তোমাদের পড়ার প্রয়োজন হবে না। তো চলো কী বলছে দেখো, বলছে ইন্ডিয়ান এয়ারলাইন ফেয়ার্স, বলে ভারতের যে সমস্ত এয়ারলাইনের যে ভাড়া, এয়ারলাইন যে আর কি সংস্থাটা আছে আর কি, প্লেন চড়ার যে সংস্থা, ঠিক আছে, প্লেনের যে সংস্থা,
প্লেন যানবাহনের মানে প্লেন যানের যে সংস্থা আছে সেটার যে ফেয়ার, সেটার যে ভাড়া, সেই ভাড়াটা কি বলেছে, এবার সাবজেক্ট লাগবে, কিন্তু সাবজেক্ট হয়ে গেল ইন্ডিয়ান এয়ারলাইন্স ফেয়ার। ইন্ডিয়ান এয়ারলাইনের যে ভাড়াটা আছে সেই ভাড়াটা কি বলেছে, দেখো আর, তাহলে সাবজেক্টের পরে ভার্ব দেখবো, ভার্ব দেখো একমাত্র শুধু আরই আছে, তাহলে সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফেয়ার্স আর নট অনলি, নট অনলির পরে বাট অলসো বসে আমরা জানি, তাহলে আর নট অনলি দ্য লোয়েস্ট, শুধুমাত্র হয় না, আর মানে হয়, নট অনলি শুধুমাত্র কি হয় না, নট অনলি দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের যে ভাড়া সেই ভাড়াটা শুধুমাত্র হয় না দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে কম। এবার লিখবে বাট অলসো, নট অনলির পরে বাট অলসো অফার করে, সেই ভাড়াটা বা ইন্ডিয়ান এয়ারলাইন অফার করে, কি অফার করে, এ নাম্বার অফ ডিসকাউন্টস অ্যান্ড কনসেশনাল ট্যুর, অনেক ডিসকাউন্ট দেয় এবং ট্যুরে যাওয়ার ব্যবস্থা অফার আমাদেরকে দেয়। তাহলে কি পেলাম, প্রথমে পেলাম কি ইন্ডিয়ান এয়ারলাইন্স, আর একবার দেখে নিই, বলছে প্রথমে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফেয়ার্স আর নট অনলি, তাহলে কিউ আগে হলো কিউ, আর নট অনলি আর নট অনলি দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে কম নয়, তাহলে কিউ এর পরে হলো কি এস, কিউ এস কোন অপশানে আছে দেখো, কিউ এস দিয়ে একমাত্র এই বিতে আছে, আর কোনো জায়গায় নেই। তাহলে আর নট অনলি দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাট অলসো অফার এ নাম্বার অফ ডিসকাউন্টস অ্যান্ড কনসেশনাল ট্যুর, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে করতে হবে। এবার যাবো নেক্সট, 60 হয়ে গেল। 61 দা কী বলছে দেখো, হ্যাঁ 61 কী বলছে আমরা একটু দেখবো। 61 বলছে দ্য ফ্যাক্ট, এই ঘটনাটা, দ্য ফ্যাক্ট, এবার দেখো আমরা এরকম ক্ষেত্রে কিন্তু দ্যাট, ফ্যাক্টের পরে দ্যাট আসে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, তাই তো, তাহলে ফ্যাক্টের পরে একটা দ্যাট আমরা আনি, তাহলে দ্যাট এই অপশানে আছে, আর একটা কোন অপশানে আছে দেখো, আর একটা এই অপশানে আছে, তাহলে দ্যাট পিতে আছে আর কিউতে আছে। এবার আমরা ব্যাপারটা পড়ে বুঝে নিই। বলছে দ্য ফ্যাক্ট, ঘটনাটা, দ্যাট ম্যান ইজ ইগনোর্যান্ট অফ হিজ ওন সেলফ, মানুষ নিজেকে চেনে না, নিজেকে অজ্ঞ, নিজের বিষয়ে অজ্ঞ, মাস্ট নট বি অ্যালাউড, অনুমতি দেওয়া হবে না, টু ক্লাউড, ঢেকে রাখতে, দ্য আদার ফ্যাক্ট, অন্য বিষয়টাকে, অন্য ঘটনাটাকে, দ্যাট ম্যান হ্যাজ রিচ দ্য মুন, মানুষ চাঁদে পৌঁছে গেছে। ঠিক আছে, এবার ধরো দেখো ঢেকে রাখা বলছে, তাহলে একটা খারাপ জিনিস, একটা ভালো জিনিস, তাহলে আমরা কোন জিনিস, আমরা খারাপ জিনিস দিয়ে ভালো জিনিসটাকে ঢাকি নাকি ভালো জিনিস দিয়ে খারাপ জিনিসটাকে ঢাকার চেষ্টা করি? আমরা সব সময় কিন্তু ভালো জিনিস দিয়ে আমাদের যে খারাপ জিনিসটা আছে সেটাকে ঢেকে রাখার চেষ্টা করি। তাহলে ভালো জিনিস কোনটা, মানুষ চাঁদে পৌঁছে গেছে, এটা ভালো জিনিস, এটা দিয়ে আমরা কোন জিনিসটাকে ঢাকবো, এটা দিয়ে এই জিনিসটাকে ঢাকবো, দ্যাট ম্যান ইজ ইগনোর্যান্ট অফ হিজ সেলফ, মানুষ নিজের বিষয়ে অজ্ঞ, এটা একটা খারাপ দিক, মানুষ নিজেকে জানে না, তাহলে এই খারাপ দিকটাকে আমরা ঢেকে রাখবো কোন জিনিসটা দিয়ে, এই ভালো জিনিসটা দিয়ে, চাঁদে পৌঁছে গেছে। তাহলে এবার আমরা বুঝে গেলাম, এটা বুঝে গেলেই করতে পারবো। তো দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান হ্যাজ রিচড মুন, ঘটনাটা যে মানুষ চাঁদে পৌঁছে গেছে, মাস্ট নট বি অ্যালাউড, এই ঘটনাটাকে আমরা অ্যালাউ করবো না, কিসের জন্য, টু ক্লাউড, ঢেকে রাখার জন্য, আদার ফ্যাক্ট, অন্য একটা ফ্যাক্টকে ঢেকে রাখার জন্য আমরা ইউজ করবো না, দ্যাট যে ম্যান ইজ ইগনোর্যান্ট অফ হিজ ওন সেলফ, যে মানুষ নিজের সম্পর্কে অজ্ঞ, মানে মানুষ যে চাঁদে পৌঁছে গেছে এই বিষয়টাকে আমরা মাস্ট নট বি অ্যালাউ করবো না, অনুমতি দেবো না, কী করতে, ঢেকে রাখতে অন্য একটা ফ্যাক্টকে, যে ম্যান ইজ ইগনোর্যান্ট অফ হিজ ওন সেলফ, মানুষ নিজের বিষয়ে অজ্ঞ। তাহলে কী পেলাম, দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান হ্যাজ রিচড দ্য মুন, এস, তারপরে পেয়েছে কি, এই ঘটনাটাকে মাস্ট নট বি অ্যালাউড, এসের পরে কিউ, কিউ কোথায় আছে দেখো, এইখানে আছে, অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট আনসার। তাহলে কী হবে একবার পড়ি, দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান হ্যাজ রিচড দ্য মুন মাস্ট নট বি অ্যালাউড টু ক্লাউড দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ ইগনোর্যান্ট অফ হিজ ওন সেলফ। এবার যাবো নেক্সট, 61 হয়ে গেল। এবার যাবো 62। হ্যাঁ 62 কী বলছে আমরা দেখবো। 62 বলছে যে দ্য লাইফ অফ এ নেশন, দ্য লাইফ অফ এ নেশন মানে বলছে যে একটা নেশন, একটা দেশের যে জীবন, সেই জীবনটা, তারপরে কী বলছে, প্রিন্সিপালি ইন দ্য ভিলেজ, বিশেষ করে গ্রামের, ইজ লিভড, কাটানো হয়, লাইক ইন্ডিয়া, ভারতবর্ষের মতো, অ্যান্ড মোর স্পেশালি অফ এ নেশন। তাহলে এখানটা যদি আমরা দেখি, এখানে কী বলছে, দ্য লাইফ অফ এ নেশন, একটা দেশের জীবন। ঠিক আছে, এবার যদি আমরা এখানে এসটাকে দিই, তোমরা যদি একটু ভালো করে বোঝো, এর পরে কিন্তু আর কিছুই দিলে হবে না, লাইফ অফ এ নেশন প্রিন্সিপালি ইন ভিলেজ হবে না। ঠিক আছে, দ্য লাইফ অফ এ নেশন তোমাকে এখানে বুঝতে হবে, দ্য লাইফ অফ এ নেশন অ্যান্ড মোর স্পেশালি অফ এ নেশন লাইক ইন্ডিয়া, যে দ্য লাইফ অফ এ নেশন, একটা দেশের জীবন, অ্যান্ড এবং মোর স্পেশালি, বিশেষ করে বলতে গেলে, অব এ নেশান লাইক ইন্ডিয়া, ভারতবর্ষের মতো একটা দেশের জীবন, ইজ লিভড, কাটানো হয়, প্রিন্সিপালি ইন দ্য ভিলেজ, বিশেষ করে গ্রামগুলোতে, ভারতবর্ষের গ্রামগুলো। তাহলে দেখো এবার মিনিংটা হলো, দ্য লাইফ অব এ নেশান, একটা দেশের জীবন, অ্যান্ড এবং বিশেষ করে, মোর স্পেশালি বলতে গেলে, অব এ নেশান লাইক ইন্ডিয়া, ভারতবর্ষের মতো দেশের জীবন, ইজ লিভড, কাটানো হয়, প্রিন্সিপালি ইন ভিলেজেস। তাহলে কী বললাম, দ্য লাইফ অব এ নেশান অ্যান্ড মোর স্পেশালি অব এ নেশান, তাহলে এস হবে, এসের পরে লাইক ইন্ডিয়া আর এস আর,
তারপরে হবে ইজ লিফট কিউ, এস আর কিউ, তারপরে হবে পি, এস আর কিউ পি কোথায় আছে দেখো, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, এস আর কিউ পি। এইভাবে পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে। পি কিউ আর এসের কিন্তু আর কোনো সূত্র নেই, ঠিক এইটাই, সাবজেক্ট ভার্ব খুঁজবো আর প্র্যাকটিস করবো। 36 কী বলছে দেখো, 36 বলছে যে অনলি শুধুমাত্র মাউন্টেইনারিং, এটা একটা কাজের কথা বলছে, মাউন্টেইনারিং একটা কাজ, ঠিক আছে, মাউন্টেইনারিং এটা কাজ। তারপরে বলছে কি শুড টেক আপ, অনলির পরে কিন্তু এখনও ভার্ব সাবজেক্ট লাগবে, অনলি শুধুমাত্র সাবজেক্ট, এখানে পিপল সাবজেক্ট পেয়েছি, আর পিপল দেখো হু যে কনজাংশনটা কিন্তু মানুষের পরেই বসে, তাহলে আমরা মানুষ পিপল পেয়ে গেলাম, পিপলের পরেই কিন্তু হু বসবে, আমরা জানি হু সবসময় কোনো একটা মানুষের পরেই হু বসে, তাহলে অনলির পরে আমরা সাবজেক্ট দেবো পিপল, অনলি পিপল হু লাভ অ্যাডভেঞ্চার, শুধুমাত্র মানুষজন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে। এবার দেবো সাবজেক্ট শুড টেক আপ, তারাই ঝুঁকি নিতে পারে মাউন্টেইনারিং, পর্বতে ওঠা বিষয়টা পেয়ে গেলাম, ভেরি ইজিতে হয়ে গেল। অনলির পরে সাবজেক্ট পিপল আর, তারপরে হবে আর এর পরে হু দিয়ে যুক্ত করব, হু লাভ অ্যাডভেঞ্চার, আর এর পরে এস, আর এস, তারপরে ভার্ব কিউ, তাহলে আর এস কিউ শুড টেক আপ ঝুঁকি নেয় মাউন্টেইনারিং পি, তাহলে কী হবে আর এস কিউপি, আর এস কিউপি কোথায় আছে দেখো, আর এস কিউপি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 64 কী বলছে দেখো, 64 আচ্ছা 64তে আমরা যাবো, 64 কী বলছে দেখবো, হ্যাঁ 64 বলছে দেখো, 64 বলছে যে ভেন দিয়ে বাক্য শুরু হচ্ছে, ভেনটা যা আছে তাই থাকবে, ভেন দ্য সান রোজ, সূর্য যখন উঠেছিল, অ্যাজ হিজ অবজেক্টিভ ওয়াজ টু রিচ হিজ ডেস্টিনেশন, তার উদ্দেশ্য, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, তার উদ্দেশ্য ছিল তার গন্তব্যস্থলে পৌঁছানো। দ্য ট্রাভেলার রিজিউমড হিজ জার্নি, ট্রাভেলার শুরু করেছিল তার যাত্রাটা ইন টাইম, সঠিক সময়। তাহলে এখানে আমরা বলতে পারি হোয়েনের পরে একটা কাজ হয়েছিল, তারপরে কিন্তু আর একটা কাজ হয়। আমরা এরকম বলি, যখন বাবা ফিরেছিল আমি বই পড়ছিলাম, যখন আমি স্কুল থেকে ফিরেছিলাম মা রান্না করছিল, তাহলে এরকম হোয়েন দিয়ে একটা বাক্য শুরু হয়, কমা দিয়ে পরের বাক্য শুরু হয় আবার সাবজেক্ট দিয়ে। তাহলে হোয়েন দ্য সান রোজ আমরা বলতে পারি পি দিয়ে যদি শুরু করি, হোয়েন দ্য সান রোজ যখন সূর্য উঠেছিল, আচ্ছা দাঁড়াও হোয়েন দ্য সান রোজ যখন সূর্য উঠেছিল, দ্য ট্রাভেলার রিজিউমড হিজ জার্নি, একদম তাই, হোয়েন দ্য সান রোজ যখন সূর্য উঠেছিল, দ্য ট্রাভেলার, দেখো হোয়েন দ্য সান রোজ দিয়ে কিন্তু একটা বাক্য শেষ হয়ে যাচ্ছে, একটা মিনিং শেষ হয়ে গেল, দ্য সান সাবজেক্ট রোজ ভার্ব হয়ে গেল, নতুন একটা বাক্য শুরু হবে পরের অংশ থেকে। তাহলে হোয়েন দ্য সান রোজ যখন সূর্য উঠেছিল, নতুন সাবজেক্ট লাগবে দ্য ট্রাভেলার সাবজেক্ট, তাছাড়া কোনো সাবজেক্ট নেই, দ্য ট্রাভেলার রিজিউমড হিজ জার্নি, ট্রাভেলার শুরু করেছিল তার যাত্রাটা, ঠিক আছে, যাত্রা শুরু করেছিল যেহেতু, তাহলে দেখো প্রথমে দুটো পেয়ে গেলাম পি আর আর, কোথায় আছে দেখো, পি আর একমাত্র পি আর দেখো সিতে আছে, দুটো পেয়ে যাওয়া মানে আমার অপশান পেয়ে গেলাম, কিন্তু বাদ বাকিটা আমরা দেখবো, চলে যাবো না। দ্য সান রোজ, হোয়েন দ্য সান রোজ দ্য ট্রাভেলার ভ্রমণকারী রিজিউমড হিজ জার্নি, তার যাত্রা শুরু করেছিল, অ্যাজ যেহেতু, হিজ অবজেক্টিভ তার উদ্দেশ্য ছিল, ওয়াজ টু রিচ হিজ ডেস্টিনেশন তার গন্তব্যস্থলে পৌঁছানো, ইন টাইম। তোমরা দেখো যখন সি পেয়ে যাবে পি আর আর, তখন কিন্তু কিউএস তোমরা পেয়ে যাবে। তাহলে পি আর বুঝে গেলে, পি আর একটা অপশানে আছে, তারপরে যে দুটো অপশান পরপর বসিয়ে তোমরা দেখে নিতে পারবে, বা না দেখে নিলেও হবে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে এটা করবো, কিন্তু এটা যখন প্র্যাকটিস করবো বাড়িতে তখন কিন্তু বসিয়ে দেখে মিনিংটা করবো। এবার যাবো সি ইজ দ্য রাইট আনসার। এবার যাবো নেক্সট 64 পরে 65 কী বলছে দেখো, 65 বলছে দ্য প্রপোজাল, প্রস্তাবটা, তারপরে কী বলছে পুরো পড়ে নি, দ্যাট ইন্ডিয়ান ওশান শুড বি ডিক্লেয়ার্ড, ইন্ডিয়ান ওশানকে, ভারত মহাসাগরকে ডিক্লেয়ার করতে হবে, হ্যাজ বিন সাপোর্ট করা হয়েছে, প্যাসিভ বলেছে, হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, সাপোর্ট করা হয়েছে ব্যাপারটাকে অ্যাজ এ জোন অফ পিস, একটা শান্তির জোন হিসাবে বাই অল স্টেট। তাহলে বুঝতেই পারছি এখানে মিনিংটা আমরা বুঝে যাব যে ভারত মহাসাগরকে ডিক্লেয়ার করা হয়েছে একটা শান্তির জোন হিসাবে, তাই তো। তাহলে দ্যাট ইন্ডিয়ান ওশান শুড বি ডিক্লেয়ার্ড, ইন্ডিয়ান ওশানকে ডিক্লেয়ার করা উচিত অ্যাজ এ জোন অফ পিস, এই ব্যাপারটা পরপর বসবে, তাহলে পি আর পরপর বসবে, পি আর দেখো পি আর কোন অপশানে আছে পরপর, দেখো একমাত্র যদি আমরা এইভাবেও ধরি, দেখো সিতে কিন্তু পি আর একমাত্র আছে, তা বাদেও আমরা দেখব পুরো ব্যাপারটা পড়ে দেখবো, একবার পড়ে দেখি কী বলছে। দ্য প্রপোজাল, প্রস্তাবটা, কিসের প্রস্তাব, দ্যাট যে ইন্ডিয়ান ওশান শুড বি ডিক্লেয়ার্ড, ভারত মহাসাগরকে ঘোষণা করতে হবে, তারপরে বললাম কি অ্যাজ এ জোন অফ পিস, শান্তির জোন হিসাবে, ঠিক আছে, এই ব্যাপারটাকে, এই বিষয়টাকে, এই প্রস্তাবটাকে হ্যাজ বিন সাপোর্ট করা হয়েছে বাই অল দ্য স্টেট, সমস্ত স্টেটের দ্বারা। তাহলে কি বললাম, তাহলে প্রথমে হলো পি, তারপরে হবে কি, তারপরে হবে অ্যাজ এ জোন অফ পিস আর, পির পরে আর, তারপরে হবে কিউ এস, পি আর কিউ এস, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 66 কী বলছে আমরা দেখি, হ্যাঁ 66টা আমাদের কী আছে, 66এও আছে হচ্ছে আমাদের পিকিউআরএস, বলছে হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ, এই বাক্যটা প্রথমে যেটা আছে সেটা এমনই থাকবে, এটা হচ্ছে ইনবিল্ড বাক্য দিয়েই দিয়েছে,
পরে পি অপশান থেকে কী বলছে দেখো, মিনিংটা বলে দিই। হোয়েন আই ওয়াজ গোয়িং টু কলেজ, যখন আমি কলেজে যাচ্ছিলাম, তাহলে কিন্তু একটা বাক্য শেষ হলো। তাহলে এখান থেকে বুঝতে পারছি বাক্যটা কমপ্লেক্স। হোয়েন আই ওয়াজ গোয়িং টু দ্য কলেজ, যখন আমি কলেজে যাচ্ছিলাম, একটা বাক্য শেষ। এবার কিন্তু আবার সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট একমাত্র দেখো আই ফাউন্ড, এই অংশটাতেই আছে, ঠিক আছে। তাহলে হোয়েন আই ওয়াজ গোয়িং টু দ্য কলেজ, যখন আমি কলেজে যাচ্ছিলাম, সাবজেক্ট লাগবে আই ফাউন্ড দ্য রোড ক্লোজড, আমি দেখলাম যে রাস্তাটা বন্ধ হয়ে গেছিল। এবার দেবো কি, ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাহেড, তার কারণ কি, ডিউ টু মানে কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সামনে, ঠিক আছে, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার দেবো সুতরাং আই মেড আ ডিটোর, আমি একটা ঘুরপথ নিয়েছিলাম ভায়া প্রগতি ময়দানের মধ্য দিয়ে, ঠিক আছে। অ্যান্ড রিচড, এবার দেবো লাস্টের পার্ট, এবং পৌঁছেছিলাম ইন টাইম, সঠিক সময়। আর একবার দেখে নিই, বলছে ওয়াইল আই ওয়াজ গোয়িং টু দ্য কলেজ, যখন আমি কলেজে যাচ্ছিলাম, সাবজেক্ট লাগবে আই ফাউন্ড দ্য রোড ক্লোজড, আর প্রথমে হবে আর দিয়ে কটা অপশান দেখো, আর দিয়ে দুটো অপশান আছে, এ আর বি। তাহলে আর একটা আমাকে বার করতে হবে, আই ফাউন্ড দ্য রোড ক্লোজড, আমি রাস্তাটাকে বন্ধ খুঁজে পেয়েছিলাম ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাহেড। দেখো পি খুঁজে পেলেই বুঝতে পারবে আর পি, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু তারপরেও আমরা পড়বো ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাহেড, একটা অ্যাক্সিডেন্টের কারণে। সুতরাং আই মেড আ ডিটোর, আমি একটা পথ ধরেছিলাম ভায়া প্রগতি ময়দানের মধ্য দিয়ে, অ্যান্ড রিচড, এবং পৌঁছেছিলাম ইন টাইম, সঠিক সময়ে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 67 কী বলছে দেখো, 67 কী বলছে, 67 বলছে আই তো ইনবিল্ড দিয়ে দিয়েছে। এবার বলছে আমি, সাবজেক্টের পরে এবার ভার্ব লাগবে আই হ্যাভ, দেখো এখানে ভার্ব একমাত্র শুধুমাত্র হ্যাভ রয়েছে, হ্যাভ অলওয়েজ নোন হিম। তাহলে বলছে আই হ্যাভ অলওয়েজ নোন হিম, আমি তাকে সবসময় চিনি। এবার হিমের পরেই হুটা বসাবো, ঠিক আছে। আচ্ছা না, আই হ্যাভ হিম, কারণ অবজেক্টিভ ফর্মের পরে হু বসে না, একমাত্র হু কনজাংশনের আগেই কখনো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে না, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, আয়ের পরে সাবজেক্ট পেয়ে গেলাম, আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড হিম, আমি সবসময় তাকে পেয়েছি টু বি অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ হিসাবে। এবার দেবো হু, ম্যানের পরে এবার হু দেবো, কারণ এই হুটা এইখানে না বসালে আর কোনো বসানোর জায়গা থাকবে না। তাহলে আরেকবার প্রথম থেকে দেখে নিই, আমি হ্যাভ অলওয়েজ নোন হিম, আমি সবসময় তাকে চিনেছি টু বি অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। তাহলে এখানে আর এস পরপর পেয়ে গেলাম, দেখো আর এস সি দাগে আর এস আছে। তাও একবার পুরোটা দেখে নেবো, আই হ্যাভ অলওয়েজ নোন হিম টু বি অ্যান অনেস্ট ম্যান হু ওয়ার্ক, যে কাজ করেছে ফর দ্য আপলিফট অফ দ্য পুয়ার, গরিবদের উন্নতির জন্যে। তাহলে কি হলো, প্রথমে হলো আর এস, তারপরে হবে পি কিউ, আর এস পি কিউ, সি ইজ দ্য কারেক্ট আনসার। 67, এবার যাবো 68তে কী বলে দেখো, 68তেও আমাদের পিকিউআরএস দিয়েছে, 68তে আমরা পিকিউআরএস করবো। হ্যাঁ 68তে পিকিউআরএস করবো, করবো, একদম করবো। কী বলছে দেখো, বলছে অশোক কুমার একজন জানি আমরা বিখ্যাত ব্যক্তি, অ্যাক্টর হিরো ছিল। তো বলছে অশোক কুমার হুজ নেম হ্যাজ অলমোস্ট বিকাম আ লেজেন্ড, যার নামটা একটা লেজেন্ড হয়ে গেছে, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আর কি অলরেডি চলে এসেছে। ইন হিজ প্রাইভেট লাইফ, তার ব্যক্তিগত জীবনে, দ্য এভারগ্রিন হিরো অফ দ্য সিলভার স্ক্রিনের এভারগ্রিন হিরো। বুঝতেই পারছি যে এই যে অশোক কুমারের পরে কিন্তু এই বাক্যটা বসবে। যে ধরো আমরা এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলি, একটু আগে আমরা করলাম যে রামের পরে কমা দিয়ে এ গ্রেট পোয়েট, এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলি, কারণ রামের সম্পর্কেই ওই গ্রেট পোয়েট কথাটা আমরা ইউজ করব। তাহলে এই ফ্রেজগুলো, যে ওয়ার্ডটা আমরা নাউনের সম্পর্কে বলবো, সেটা নাউনের পরে দুটো কমার মধ্যে রাখি। তাহলে অশোক কুমার এর পরে কিন্তু এটা থাকবে যে দ্য এভারগ্রিন হিরো অফ সিলভার স্ক্রিন, দেখো দুটো কমা আছে, অশোক কুমারের পরেও কমা, আর দ্য এভারগ্রিন হিরো অফ সিলভার স্ক্রিনের পরেও কমা আছে। তাহলে এইটা পেয়ে গেলাম, আর হবে প্রথমে আর দিয়ে শুরু হবে, আর দিয়ে দুটো আছে, ডিতে আছে আর এতে আছে। এবার আর একটা অপশান খুঁজতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে আরেকবারও দেখে নিই ক্লিয়ার করে। তাহলে অশোক কুমারের পরে আমরা কী রাখলাম, দ্য এভারগ্রিন হিরো অফ দ্য সিলভার স্ক্রিন। আমরা কী বলছে, ইজ ইসেনশিয়ালি এ কোয়াইট অ্যান্ড সিরিয়াস পার্সন, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে এরপরে ইজ দেবো না, এবার এইখানে দেখো যদি আমরা ভার্ব ইজ এখানে দিয়ে ফেলি, ঠিক আছে, অশোক কুমার দ্য এভারগ্রিন হিরো অফ সিলভার স্ক্রিন, এরপরে যদি ভার্ব দিয়ে ফেলি, তাহলে কিন্তু এই হুজের আগে কিন্তু একটা নাউন লাগবে, হিজের পরে একটা নাউন, একটা ব্যক্তি লাগবে, সেটা বসানোর জায়গা পাবো না, ঠিক আছে। তাহলে এখানে কী বসাবো একবার দেখে নিই, অশোক কুমার দ্য এভারগ্রিন হিরো অফ দ্য সিলভার স্ক্রিন হুজ নেম, যার নেম, এই হিরোর পরে হিরো এখানে কিন্তু নাউন, হিরো অফ দ্য সিলভার স্ক্রিন মানে পুরো হিরোটাকেই বলছে। তাহলে একবার ভালো করে পরিষ্কার করে দেখে নিই, বলছে অশোক কুমার দ্য এভারগ্রিন হিরো অফ দ্য সিলভার স্ক্রিন হুজ নেম, যার নামটা হ্যাজ অলমোস্ট বিকাম আ লেজেন্ড, যার নামটা পুরোপুরি একটা লেজেন্ডে পরিণত হয়েছে। এবার দেবো ইজ ইসেনশিয়ালি এ কোয়াইট অ্যান্ড সিডেড পার্সন, যে বিশেষ করে একজন খুবই শান্ত এবং লাজুক প্রকৃতির ব্যক্তি, ইন হিজ প্রাইভেট লাইফ। একদম ক্লিয়ার হয়ে গেল।
তাহলে কী হলো, প্রথমে আমরা নিলাম হচ্ছে এভারগ্রিন হিরো অফ দ্য সিলভার স্ক্রিন, তারপরে নিলাম হুজ নেম হ্যাজ অলমোস্ট বিকাম, তাহলে আর এর পরে পি, আর এর পরে কি কোথায় আছে দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লেজেন্ড ইজ এসেনশিয়ালি আ কোয়াইট অ্যান্ড সিডেড পার্সন ইন হিজ প্রাইভেট লাইফ, তাহলে গেল 68 দাগ হয়ে গেল। এবার যাবো নেক্সট 68 69, তাহলে আমাদের পি কিওয়ার্ডস হয়ে গেল। এবার আমরা যাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী বলছে দেখো, এইভাবে পি কিওয়ার্ডসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমরা করতে পারবে না। কি বলছে, আই স্পেন্ট মাচ অফ মাই টাইম, আমি আমার বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম রাইটিং লেটার্স, আচ্ছা রাইটিং লেটার্স তারাও, হ্যাঁ আমি আমার বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম রাইটিং লেটার্স অ্যান্ড মেমস, মেমস মানে হচ্ছে মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম RENDUM, মেমোরেন্ডাম মানে প্রস্তাবনা। আমি আমার বেশিরভাগ লাইফটা কাটিয়েছিলাম চিঠি লেখা এবং মেমোরেন্ডাম প্রস্তাবনা, বিভিন্ন প্রস্তাবনা লেখার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম। দেখো এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন নেই, তাহলে আমাদেরকে এরকম যদি থাকে যে কোনো একটা ভার্বের আইএনজি থাকে এবং একটা নির্দিষ্ট কাজ বলছে, তার আগে আমরা প্রিপোজিশন অলওয়েজ ইন দেবো যদি সেখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট কেস না থাকে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কেস না থাকলে যদি আমাদের ভার্বের আইএনজি থাকে একটা কাজ বোঝায়, তাহলে তার আগে আমরা অলওয়েজ ইন দেবো। কী বলছে, আই স্পেন্ড মাচ অফ মাই টাইম, আমার বেশিরভাগ সময়টা আমি কাটিয়েছিলাম ইন রাইটিং লেটার্স অ্যান্ড মেমোস, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট কেস এখানে নেই তাহলে ইন দেবো, বিশেষ একটা সাবজেক্ট মেনশন করছে, বিশেষ একটা কাজ মেনশন করছে, তাহলে ইন দেবো। যেমন নেক্সট 70 কী বলছে দেখো, 70 বলছে ইউজুয়ালি দ্য অ্যাসেন্ট অফ মাউন্টেন, বিশেষ করে অ্যাসেন্ট মানে হচ্ছে যখন আমরা উপরের দিকে উঠি অ্যাসেন্ট বলি, ডিসেন্ট যদি ASCENT অ্যাসেন্ট মানে উপরের দিকে ওঠা, আর DESCENT ডিসেন্ট মানে নিচের দিকে নামা। তাই বলছে সাধারণত মাউন্টেনের যে উপরের দিকে ওঠা ব্যাপারটা উপরের যে ফেসটা ইজ মাচ ইজিয়ার, আরও বেশি অনেকটা সহজ উপরের দিকে ওঠাটা, দেন দ্য ডিসেন্ট মানে নিচে নামার থেকে উপরে ওঠাটা কষ্টকর, উপরে ওঠার থেকে নিচে নামাটা কষ্টকর। যদি কেউ নাগরদোলায় উঠে থাকো, আমরা জানি নাগরদোলা যখন উপরের দিকে ওঠে আমাদের খুবই আরাম বা মজা লাগে, কিন্তু যখন নিচে নামে আমাদের একটু ভয় লাগে, তাই তো সেটাই বলছে। তাহলে একটা পাহাড়ের মাউন্টেন পর্বতের ওপরের দিকে ওঠা ব্যাপারটা খুবই ইজি, কার থেকে নিচে নামাটা, তাহলে ডিসেন্ট হবে, DESCENT, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কেন হচ্ছে না, ফল মানে হবে না। DESCENT ডিসেন্ট মানে এই ডিসেন্ট মানে ভদ্র, DECENT ডিসেন্ট মানে ভদ্র, আর DESCENT এই ডিসেন্ট ওয়ার্ডটা এটা ভার্ব হিসেবে ইউজ করি, আমাদের অ্যাডজেক্টিভ লাগবে, সেই কারণে সি নেব, ঠিক আছে। ডি দাগেরটা ভার্ব, সি দাগেরটা পারফেক্ট, তাহলে হয়ে গেল। এবার যাবো নেক্সট 71 কী বলছে দেখো, 71 বলছে যে বিকজ অফ দ্য হেভি রেইন, ভারী বৃষ্টির কারণে দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ, ম্যাচটা বাতিল হয়েছিল। বাতিল হওয়া বলছে সেট অ্যাসাইড মানে সেট অ্যাসাইড মানে নির্ধারিত করে রাখা, কোনো কিছু ঠিক করে রাখা, নির্ধারিত করে রাখা বা কোনো কিছু ঠিক করে রাখা, সেট অ্যাসাইড। কল্ড অফ মানে প্রত্যাহার করে নেওয়া, কল্ড অফ উইথড্র করে নেওয়া, তাহলে এখানে কল্ড অফ হতে পারে, ঠিক আছে। ফল অফ মানে কি, ফল অফ মানে হচ্ছে জানি আমরা ফলেন অফ, এটা থার্ড ফর্ম, তাহলে ফল অফ মানে কি খসে পড়া, ঝরে পড়া, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, মারা যাওয়া বললে ফল অফ। আর ব্রেক অফ মানে কি, ব্রেক অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, ব্রেক অফ মানে বিচ্ছিন্ন হওয়া, তাই হবে কল অফ। বিকজ অফ দ্য হেভি রেইন দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ, প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 72 কী বলছে দেখো, 72 বলছে হোয়াইল স্ট্রোলিং অন জনপথ মনে করো একটা জায়গা, তাহলে যখন আমি স্ট্রোল মানে হচ্ছে হেলে দুলে বেড়ানো, হেঁটে বেড়ানো, যখন আমি হেঁটে বেড়াচ্ছিলাম জনপথে, চ্যান্স তখন আমার সুযোগ হয়েছিল টু মিট দেখা করা ইউরোপিয়ান, একটা ইউরোপিয়ান। দেখো কিন্তু ভাওয়েল, তাহলে আগে অ্যান বসার কথা, কিন্তু অ্যান বসবে না। আমরা জানি কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তার আগে এ বসবে, অ্যান বসবে না। তাহলে ইউরোপিয়ান উচ্চারণ করতে গিয়ে আমাদের কিসের মতো হচ্ছে, ইউ, তাহলে ইউ এর মতো উচ্চারণ হলে আগে অ্যান বসবে না, এ বসবে। তাহলে হোয়াইল স্ট্রোলিং অন জনপথ চ্যান্সড টু মিট ইউরোপিয়ান, এখানে একটা সাবজেক্ট লাগবে, আই চ্যান্সড বা কিছু একটা লাগবে, তাহলে এখানে এ বসবে। হোয়াইল স্ট্রোলিং অন জনপথ আই চ্যান্সড টু মিট এ ইউরোপিয়ান, ঠিক আছে। তাহলে এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে কত দাগ দেখবো, 73 খুব সম্ভবত, 73, হ্যাঁ 73 কী বলছে দেখো, 73 বলছে ইউ আর কামিং টু দ্য মুভি, তুমি মুভি দেখতে আসছো, তাহলে এখানে কোয়েশ্চেন ট্যাগ, লাস্টে কোয়েশ্চেন দিয়েছে মানে একটা কোয়েশ্চেন ট্যাগ, আসছো নাকি, তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম আমরা জানি যে বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব আর, বাক্যে নট না থাকলে একটা নট, তাহলে আর নট, আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ আর নট ইউ, কোথায় আছে দেখো, আরন্ট ইউ, সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম আমরা শিখেছি। এবার যাবো নেক্সট 74 কী বলছে দেখো, 74 বলছে যে 74 বলছে কী বলছে দেখবো, হি বিকেম দ্য গভর্নর অফ দ্য প্রভিন্স, সে একটা নির্দিষ্ট এরিয়ার গভর্নর হয়েছিল,
বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে বিরাটভাবে, অন দ্য হোল, বাই অ্যান্ড লার্জের মানে হচ্ছে অন দ্য হোল। ইন কোর্স অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়ের পরে, একটা নির্দিষ্ট অনেক দিন ধরে খাটাখাটনি করেছে, সেই খাটাখাটনির পরে নির্দিষ্ট সময় পরে সে গভর্নর হয়েছে। আর অ্যাট টাইমস মানে সামটাইমস, তাহলে মাঝে মাঝে, অ্যাট টাইমস মানে সামটাইমস মাঝে মাঝে, বুঝতেই পারছো মাঝে মাঝে হবে না, বিরাটভাবে হবে না, অন দ্য হোল হবে না। আর লিটিল বাই লিটিল মানে ধীরে ধীরে, ধীরে ধীরে কেউ গভর্নর হয় না, ধীরে ধীরে কখনো হয় না, ধীরে ধীরে কোনো কিছু ঘটে। তাহলে গভর্নর হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের পরে, ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম, তাহলে হি বিকেম দ্য গভর্নর অফ এ প্রভিন্স ইন কোর্স অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পরে। ঠিক আছে, যাবো নেক্সট। 75 কী বলছে দেখো, 75 কী বলছে আমরা দেখবো। 75 বলছে থ্রু পার্সিভিয়ারেন্স, থ্রু মানে মধ্য দিয়ে, পার্সিভিয়ারেন্স মানে কঠোর পরিশ্রম, একভাবে লেগে থাকাকে আমরা পার্সিভিয়ার বলি। তাহলে একভাবে লেগে থাকার মধ্য দিয়ে এবং হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, উই ক্যান কিপ, আমরা পারবো কী করতে, অফ দ্য লিবার্টি, স্বাধীনতার কোনটাকে আমরা বার্নিং, জ্বালিয়ে রাখতে পারবো, ইভেন ডিউরিং ডার্ক টাইমস, বাজে সময়ে, অন্ধকারের মধ্যেও আমরা স্বাধীনতার কোন ব্যাপারটাকে জ্বালিয়ে রাখবো। দেখো আমরা জ্বালাই কিন্তু অপশান দেখলে লাইট জ্বালাই না, লাইট জ্বালাই না, লাইট জ্বালাই না, গোল মানে উদ্দেশ্যকে জ্বালাই না, ল্যাম্পকে জ্বালাই না, আমরা অগ্নিশিখা জলে, জলে কোনটা, অগ্নিশিখা, তাহলে অগ্নিশিখাকে আমরা জ্বালিয়ে রাখতে পারবো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর একবার মিনিংটা পড়ে নিই, থ্রু পার্সিভিয়ারেন্স একভাবে লেগে থাকার মধ্যে দিয়ে, অ্যান্ড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, উই ক্যান কিপ আমরা পারবো, উই ক্যান কিপ দ্য ফ্লেম অফ দ্য লিবার্টি, স্বাধীনতার যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখাটাকে আমরা বার্নিং জ্বালিয়ে রাখতে পারবো, ইভেন ডিউরিং ডার্ক টাইমস, বাজে সময়েও, খারাপ সময়ের মধ্যে, অন্ধকারের মধ্যেও। দেখো একটু আগে বলেছিলাম কি, কিপ, মাইন্ড, স্টার্ট, স্টপ, এদের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্মে হয়। দেখো বার্নিংয়ের পরে, বার্নিংয়ের সাথে আইএনজি আছে। তাহলে কী বলেছিলাম, কিপ মাইন্ড, তাহলে এখানে উত্তর হচ্ছে কিন্তু ডি। আর এখান থেকে আরেকটা জিওম শিখতে হবে, কিপের পরে, মাইন্ডের পরে বলেছিলাম, কিপ, মাইন্ড, স্টার্ট আর স্টপ, এদের পরে বাক্যে কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়। দেখো বার্নিং আছে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট। 76 কী বলছে দেখো, 76 বলছে ড্যাশ বিং হার্ডওয়ার্কিং হি ইজ থরলি অনেস্ট, বলছে সে হার্ডওয়ার্কিং হওয়ার পাশাপাশি, কঠোর পরিশ্রম হওয়ার পাশাপাশি, হি ইজ থরলি অনেস্ট, সে শত। তাহলে পাশাপাশি ওয়ার্ড কোনটা হবে, অলদো মানে যদিও, ওভার অ্যান্ড অ্যাভাভ মানে আমরা জানি না, ওভার অ্যান্ড অ্যাভাভ হবে না, ওভার অ্যান্ড অ্যাভাভ হবে না, বেটাইমস মানেও হবে না, অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, অ্যালং উইথ মানেই হচ্ছে সাথে বা পাশাপাশি, অ্যালং উইথ ইজ ইকুয়াল টু বিসাইডস বলতে পারি, বিসাইডস দিলে এটা সব থেকে সোজা হতো, তোমরা পারতে। তাহলে অ্যালং উইথ মানে সাথে, অ্যালং উইথ মানে হওয়ার পাশাপাশি, কোনো কিছু হওয়ার পাশাপাশি। তাহলে অ্যালং উইথ বিং হার্ডওয়ার্কিং হওয়ার পাশাপাশি, হি ইজ থরলি অনেস্ট, সে পুরোপুরিভাবে সৎ। ঠিক আছে, অ্যালং উইথের পাশাপাশি সে পুরোপুরি সৎ। এবার যাবো নেক্সট। তাহলে এই বি টাইমস আর ওভার অ্যান্ড অ্যাবাভ মানে হচ্ছে মনে করো বারবার বলতে পারি, এই দুটো নিয়ে একটু কনফিউশন আছে, এই দুটো তোমাদেরকে আমি দেখে বলে দেবো। ঠিক আছে, বি টাইমস আর ওভার অ্যান্ড অ্যাবাভ, উপরি, সর্বোপরি। ওভার অ্যান্ড অ্যাবাভ এটার মানে সর্বোপরি আমার খুব মনে হচ্ছে, ঠিক আছে, তবুও তোমরা একটু দেখে নিও বা আমি তোমাদেরকে বলে দেবো। ওভার অ্যান্ড অ্যাবাভের মানে হচ্ছে সর্বোপরি, সব থেকে ওপরে। ঠিক আছে, এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 77 মোর দ্যান 20 ইয়ার্স হ্যাভ পাসড, বলছে মোর দ্যান 20 ইয়ার্স হ্যাভ পাসড, 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আই হ্যাড মাই ফার্স্ট ফ্লাইট, আমি যবে প্রথম আমি প্লেনে চড়েছিলাম তবে থেকে এটা 20 বছরের বেশি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ধরে বলছে না, এখানে থেকে বলছে, আমি যবে থেকে মানে যবে আমি আমার প্রথম ফ্লাইট ধরেছিলাম তবে থেকে এটা 20 বছরের বেশি হয়ে যাচ্ছে। তাহলে থেকে বললে সিন্স হয়, সিন্স। মোর দ্যান 20 ইয়ার্স হ্যাভ নাও পাসড সিন্স আই হ্যাড মাই ফার্স্ট ফ্লাইট। ঠিক আছে, তাহলে সিন্স হবে। আর সিন্সের পরে সময় মেনশন থাকলে আগের বাক্যটা পারফেক্ট হয়, পারফেক্ট আছে হ্যাভ পাসড। ঠিক আছে, তাহলে সিন্স হবে। এবার যাবো নেক্সট। 78 কী বলতে থাকো, 78 বলছে যে দ্য জাজ অ্যাকুইটেড, জাজ মুক্তি দিয়েছিল, দ্য প্রিজনার আসামিকে, দ্য চার্জ অফ দ্য মার্ডারের যে হত্যার যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছিল। তাহলে আমরা জানি কি অ্যাকুইট যে ওয়ার্ডটা, অ্যাকুইট মানে মুক্তি দেওয়া, অ্যাকুইটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অ্যাকুইটেড অফ, অ্যাকোয়েন্টেড যদি বলি ACQUAINTED, অ্যাকোয়েন্টেডের পরে উইথ বসে, অ্যাকোয়েন্টেড উইথ আর অ্যাকুইটেড অফ দুটো গুলিয়ে ফেলবে না। তাহলে এখানে মুক্তি দেওয়া, অ্যাকুইটেড অফ বসবে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য জাজ অ্যাকুইটেড দ্য প্রিজনার অফ দ্য চার্জ অফ মার্ডার। ঠিক আছে, অপশান দেখবো কোথায় আছে, দেখো এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকুইটেড অফ। এবার যাবো নেক্সট। 78 কী বলছে দেখো, 79
বলছে আই শ্যাল নট ডিজার্ট হার, আমি তাকে ত্যাগ করতে পারবো না, ছেড়ে দিতে পারবো না, ড্যাশ অল দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর জন্য। এটা একটা ফ্রেজাল ভার্ব, ফর অল দ্য ওয়ার্ল্ড মানে সমস্ত পৃথিবীর জন্যেও আমি তাকে ছেড়ে দিতে পারবো না। আই শ্যাল নট ডিজার্ট হার ফর অল দ্য ওয়ার্ল্ড, দেখো ফর এই দাগেরটা কারেক্ট আনসার। আই শ্যাল নট ডিজার্ট হার ফর অল দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর জন্যেও আমি তাকে ছেড়ে দিতে পারবো না, এটা একটা ফ্রেজ, তাহলে ফর অল দ্য ওয়ার্ল্ড হবে। এবার যাবো 80। আচ্ছা 80 কী বলছে দেখো, 80 আমরা দেখবো। হ্যাঁ 80 কী বলছে, 80 বলছে যে দ্য প্রাউড কিং টার্নড আ ডেফ এয়ার টু দ্য ড্যাশ অফ দ্য কাউন্সিলর। বলছে যে গর্বিত রাজা ছিল, সেই রাজা, গর্বিত রাজা টার্ন এ ডেফ এয়ার, মানে টার্ন এ ডেফ এয়ার এটা হচ্ছে একটা ইডিয়াম, তার মানে হচ্ছে ডেফ এয়ার মানে কান, কানটা আবার কালা মানে অমনোযোগী হওয়া, ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ। তাহলে রাজা অমনোযোগী ছিল কাদের প্রতি, যে ওয়াইজ কাউন্সিলর তার যে বিজ্ঞ বা পণ্ডিত উপদেষ্টা ছিল তাদের উপদেশের প্রতি, ঠিক আছে, উপদেশের প্রতি। তাহলে অ্যাডভাইস, অ্যাডভাইস ADVICE, এসি না কিন্তু, ADVISE বললে ভার্ব হয়ে যাবে, এখানে নাউন লাগবে, তাহলে সিই করবো। আর অ্যাডভাইস ওয়ার্ডের সাথে কিন্তু কখনোই ইয়েস বা ইয়েস যুক্ত হয় না, কারণ অ্যাডভাইস কখনো আনকাউন্টেবল গোনা যায় না, এর সঙ্গে এস বা ইয়েস হবে না। তাহলে অপশানে অ্যাডভাইস দেখে কী আছে, একবার পড়ে নিই। দ্য প্রাউড কিং, গর্বিত রাজা অমনোযোগী ছিল, টার্নড এ ডেফ এয়ার টু দ্য অ্যাডভাইস অফ ওয়াইজ কাউন্সিলর। দেখবো অপশানে কোথায় আছে, দেখো অ্যাডভাইস, দেখো অ্যাডভাইসেসও আছে কিন্তু আর অ্যাডভাইসও আছে, তাহলে অ্যাডভাইস নেবো, অ্যাডভাইসেস নেবো না। আর ADVISE এটা তো ভার্ব, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর অ্যাডভাইসেস এটা তো ভার্বের সঙ্গে এস বা ইয়েস, ওই দুটো তো হবেই না, তাহলে ADVICE হবে ডি, ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 81। হ্যাঁ 81 কী বলছে দেখো, 81 বলছে যে, 81 বলছে হি অ্যাডমায়ার্ড প্রেসিশন, সে একদম নিখুঁত ব্যাপার পছন্দ করে, নিখুঁত, তাহলে নিখুঁত ব্যাপার সে পছন্দ করে, ইন এভরিথিং সমস্ত বিষয়, বাট কিন্তু ইট নেভার হ্যাম্পার্ড, কিন্তু এই যে তার ভালোবাসা, নিখুঁত জিনিসের প্রতি তার ভালোবাসা, এই ব্যাপারটা কখনো হ্যাম্পার করেনি, বাধা সৃষ্টি করেনি। হিজ কুইক ডিসিশন, ডিলিং, ফাইনালাইজেশন, এটা তো হবেই না, ফাইনালাইজেশন, কুইক অ্যাকশান হবে, তার যে দ্রুত কাজ করে, সে নিখুঁত জিনিসটা পছন্দ করে, কিন্তু এই নিখুঁত জিনিসটা পছন্দের যে বিষয়টা, এই বিষয়টা তার কাজে কখনো ব্যাঘাত ঘটায়নি, সে কাজ দ্রুত করে, নিখুঁতভাবে করে এবং দ্রুত তার সাথে সে অ্যাকশান করে, কাজ করে। তাহলে হি অ্যাডমায়ার্ড প্রেসিশন ইন এভরিথিং বাট ইট নেভার হ্যাম্পার্ড হিজ কুইক অ্যাকশান হবে, কুইক অ্যাকশান, এটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ডিলিং হবে না, কুইক ডিলিং হবে না, কুইক ডিসিশন হবে না, কুইক অ্যাকশানটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, কুইক অ্যাকশান। এবার যাবো 82, ঠিক আছে। 82 থেকে এটা ভয়েস টেন্স শুরু হচ্ছে, ভয়েস টেন্স দেখে নিই, বলেছিলাম সব রকম করবো আজকে মিলিয়ে মিশিয়ে, তাই বলছে কি দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক। দেখো ভয়েস চেঞ্জ করার নিয়ম একদম বেসিক আমরা জানি, অবজেক্ট প্রথমে আসে, এবার একটা এক্সট্রা হেল্পিং ভার্ব বসে, মেন ভার্বের থার্ড ফর্ম, বাই সাবজেক্ট, তাই তো। তাহলে ডেমোলিশ মানে ধ্বংস করা, কি ধ্বংস করবো, দ্য এন্টায়ার ব্লক, এটা অবজেক্ট, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ঠিক আছে। তাহলে এখানে দ্য এন্টায়ার ব্লক হচ্ছে অবজেক্ট প্রথমে আসবে, আর ভয়েস চেঞ্জে বললাম এক্সট্রা ভার্ব আসে একটা, ডেমোলিশ একটা ভার্ব, উইল একটা ভার্ব, একটা ভার্ব আসবে একটা, তাহলে যে কোনো মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব আসে বি, তাহলে উইল বি, তাই তো। উইল থাকা মানে কিন্তু উইল বসবে না, উইল থাকা মানে শ্যাল উইলের যে কোনো একটা বসবে, শ্যাল শুধুমাত্র আয়ের পরে বসে আর উইয়ের পরে বসে, আই শ্যাল উই শ্যাল, যেহেতু আই আর উই নেই, অবজেক্ট হচ্ছে দ্য এন্টায়ার ব্লক, তাহলে হবে উইল, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডেমোলিশড বাই দেম, কোথায় আছে দেখো, দ্য এন্টায়ার ব্লক, এ দেখো ডি দাগেরটা দেখো, দ্য এন্টায়ার ব্লক আগে এসছে, তারপরে উইল দিয়েছি, এক্সট্রা ভার্ব বি নিয়ে এসছি, উইল বি ডেমোলিশড, আর বাই দেমটা ওরা ইউজ করেনি, না করতেই পারে, কোনো সমস্যা নেই, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 83। হ্যাঁ 83 কী বলছে দেখবো আমরা, 83 যদি আমরা দেখি তাহলে 83 বলছে দ্য সারফেস, দি সারফেস ফিলস স্মুথ, এটাকে আমরা কোয়াসি প্যাসিভ বলি, ঠিক আছে। কোনগুলো, যেমন তোমরা পরিচিত হয়ে থাকবে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু স্বাদ লাগে মিষ্টি, তাহলে এই প্যাসিভটা আমরা কীভাবে করি, হানি ইজ সুইট, হানি হয় মিষ্টি, হোয়েন, তারপরে প্যাসিভ করবো হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড, তাহলে ঠিক সেই রকমভাবে এটাও করবো, দ্য সারফেস ইজ স্মুথ করবো, আর এই ফিল ভার্বটাকে পরে করবো হোয়েন দিয়ে, ঠিক আছে। তাহলে হানি ইজ সুইট, সেরকমভাবে দ্য সারফেস ইজ স্মুথ, উপরিভাগটা হয় খুবই মসৃণ, হোয়েন ইট ইজ, আর ফিলের থার্ড ফর্ম ফেল্ড, কোথায় আছে দেখো, when it is failed, দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সারফেস ইজ স্মুথ when it is failed, ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, কোয়াসি প্যাসিভ। এবার যাবো হচ্ছে নেক্সট 84, কী বলছে আমরা দেখবো 84।
84 বলছে যে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট, আমাদের কাজটা সূর্য অস্তের আগে কমপ্লিট হয়ে গেছিল, আমাদের কাজটা সূর্য অস্তের আগে কমপ্লিট হয়ে গেছিলো। দেখো এটা কিন্তু প্যাসিভে আছে, হ্যাড এর পরে বিন থাকা, হ্যাড বিন আর ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ। তাহলে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে কাদের দ্বারা। তাহলে দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা আমাদের ভেরি ইজি, শুধুমাত্র বিনটা আমরা প্যাসিভ করার ক্ষেত্রে নিয়ে এসেছিলাম, তাহলে বিনটা তুলে দেবো, বিন তুলে দিয়ে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম। কোন অপশানে দেখো সাবজেক্ট দেওয়া নেই, তো বাই কার দ্বারা বলেছে সেটা দেওয়া নেই, আমরা যে কোনো কিছু ধরতে পারি। তো আমাদের মেন এখানে ফ্যাক্ট, বিন রাখবো না, অ্যাক্টিভ যখন করব হ্যাড আর কমপ্লিটেড হবে, আর আর টাস্ক এটা অবজেক্ট, এটা লাস্টে যাবে। তাহলে আমরা দেখো অপশান দেখে করে ফেলবো। তাহলে সাবজেক্ট দেখো সব কটাতে উই ধরেছে। এবার দেখো আমাদের হ্যাড আর কমপ্লিটেড হবে, প্রথমে হ্যাড কমপ্লিটেড নেই, হ্যাভ কমপ্লিটেড, শুধু কমপ্লিট। তাহলে হ্যাড কমপ্লিট শুধুমাত্র কিন্তু এখানে ডিতে আছে, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। ভেরি ইজি এবং ভেরি ক্লিয়ার, কিন্তু এইভাবেই আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এবার যাবো 85, 85 কী বলছে দেখো, 85 বলছে উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ, আমরা ইতিমধ্যে করে ফেলেছি কাজটা। তাহলে কী করে ফেলেছি, দ্য এক্সারসাইজ, এক্সারসাইজ হ্যাভ আছে মানে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা হবে, এক্সারসাইজ একটা, তাহলে হ্যাজ, এক্সারসাইজ হ্যাজ, হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব বিন অলরেডি ডান বাই আস, কোথায় আছে দেখো, তাহলে হ্যাজ অলরেডি বিন ডান হবে। ঠিক আছে, হ্যাজ অলরেডি বিন ডান, এক দাগেরটা হবে না কারণ এখানে অলরেডি নেই, কিন্তু হ্যাজ অলরেডি বিন ডান বাই আস নেই, অলরেডিটা নেই। তাহলে বি দাগটা যদি আমরা দেখি, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি আছে বিন ডান বাই আস। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সিটা হবে না, দেখো হ্যাড রেখেছে আর ডি দাগে ইজ রেখেছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট বলছে 86, যদি 86 আমরা করি কী করবো, বলছে হোয়াই ডু ইউ টেল এ লাই, হোয়াই ডু ইউ টেল এ লাই, প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করবো, WH ওয়ার্ড থাকবে, ডু মানে কি, ডুর কোনো ভ্যালু নেই, ডু, তাহলে সাবজেক্টের আগে যদি ডু ডাস ডিড থাকে তার কোনো ভ্যালু থাকে না ভয়েস চেঞ্জে, শুধুমাত্র আমাকে টেন্স বোঝায়। তাহলে ডু ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজারের যে কোনো একটা আসবে, অ্যামিজ আর অবজেক্ট দেখে, তাহলে অবজেক্ট দেখি কী আছে, হোয়াই ডু মানে অ্যামিজার, ইউ টেল এ লাই, তুমি মিথ্যে কথা বলো, একটা লাই তাহলে অ্যাম হয় না, আর হয় না, ইজ হয়, একটা হলে ইজ, আর শুধুমাত্র আয়ের পরে অ্যাম হয়, তাহলে কী হবে, হোয়াই কোয়েশ্চেন ফর্মে আছে, আমাদেরকে কোয়েশ্চেন ফর্মেই করতে হবে। তাহলে প্রথমে বসাবো হচ্ছে হোয়াই, ডু তুলে দিয়ে যেহেতু মিথ্যে কথা একটা, তাহলে ইজ, এবার দেবো অবজেক্ট, হোয়াই ইজ এ লাই, এবার মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড, TOLD, ক্লিয়ার, বাসতে প্রশ্নবোধক চিহ্ন। অপশান দেখবো কোথায় আছে, অপশান দেখো, আচ্ছা অপশান পর আছে, তাহলে কী বললাম, হোয়াই ইজ এ লাই টোল্ড, তাই তো, তাহলে হোয়াই ইজ এ লাই টোল্ড, তাহলে দেখো হোয়াই ইজ এ লাই টোল্ড বাই ইউ, তাহলে হোয়াই ইজ এ লাই টোল্ড, সি দাগ ইজ দ্য পারফেক্ট, হোয়াই ইজ এ লাই টোল্ড বাই ইউ। কেউ ভুল করে বি দাগ করবে না, বি দাগে কিন্তু এক্সট্রা বি দিয়ে দিয়েছে, বি মোডাল ভার্ব থাকলে, শ্যাল বি, উইল বি, ক্যান বি, মোডাল ভার্ব থাকলেই কিন্তু আমাদের বি আসে, তাহলে কেউ ভুল করে বি করবে না। তাহলে হোয়াই ইজ এ লাই মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড বাই ইউ। যেমন নেক্সট, ইউ সারপ্রাইজ মি, কী বলেছে, ইউ সারপ্রাইজ মি, তুমি অবাক করে দাও আমাকে, তাহলে এখানে মি অবজেক্ট, মি প্রথমে যাবে, মি প্রথমে গেলে আই, সারপ্রাইজ ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজারের যে কোনো একটা হয়, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, একটু আগেই বললাম অ্যামিজার, তাহলে আয়ের পরে অ্যাম বসে, তাহলে আই অ্যাম হবে, আই অ্যাম, কিন্তু টু হবে না, আই অ্যাম টু বি সারপ্রাইজড হবে না, আই অ্যাম আর মেন ভার্বের থার্ড ফর্ম সারপ্রাইজ। তাহলে দেখো ইউ রয়েছে, হবে না, প্রথমে আই যাবে, আর মি কখনো সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে, মানে প্রথমে আসলে আই হয়ে যাবে, মি প্রথমে বাক্য শুরু হয় না, তাহলে আই অ্যাম সারপ্রাইজড, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আয়ের পরে অ্যাম আর সারপ্রাইজের থার্ড ফর্ম সারপ্রাইজড, আর বাই ইউ ওরা দেয়নি, না দিতেই পারে, আর কোনো অপশন ঠিক নেই, তাহলে আমরা সি দাগেরটা নেবো, আই অ্যাম সারপ্রাইজড বাই ইউ ওরা দেয়নি, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 88 কী বলছে দেখো, হ্যাঁ 88 বলছে ইট ইজ টাইম টু রিং দ্য বেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। দেখো ইট ইজ টাইম থাকা মানেই, ইট ইজ টাইম যদি ভয়েস চেঞ্জে থাকে তাহলে ইট ইজ টাইমের পরে আমরা ফর আনবো, ইট ইজ টাইমের পরে ফর আনবো, ইট ইজ টাইম বা ইট ইজ নাও টাইম যাই থাকুক, ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইমের পরে ফরের পরে অবজেক্টের পরে ওই টু বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। কী বললাম, ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইম লিখে ফর, তারপরে কি বাজাবো, রিং, বেল বাজাবো, তাহলে দ্য বেল, তাহলে ইট ইজ টাইম ফর দ্য বেল, তারপরে এই টু রিংয়ের প্যাসিভ করবো, টু রিংয়ের প্যাসিভ করতে গেলে টুর পরে বি আর মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, তাহলে কোথায় আছে দেখো, ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং হবে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ টাইমের পরে ফর দিয়েছে, ইট ইজ টাইম ফর অবজেক্ট দ্য বেল টু বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম রাং, রিং র্যাং, তারপরে থার্ড ফর্ম রাং, রিং হবে RING রিং, সেকেন্ড ফর্ম র্যাং RANG র্যাং, আর থার্ড ফর্ম রাং। তাহলে সি দাগেরটা কিন্তু কখনো করবে না, সি দাগে সব ঠিক আছে, টু বি দেয়নি, টু বি আর ভার্বের থার্ড ফর্ম দেয়নি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রাং। যেমন নেক্সট
89 কী বলছে দেখো, 89 কী বলছে যদি আমরা দেখি, 89 দেখবো। 89 বলছে ওয়ান ক্যান অ্যাচিভ রিওয়ার্ড বাই হার্ড ওয়ার্ক, বলছে একজন পারে অ্যাচিভ করতে পুরস্কার বাই হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা। এখানে বাই আছে বলে কেউ কিন্তু প্যাসিভ ধরবে না, আমরা হেল্পিং ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম দেখে প্যাসিভ ধরবো। এখানে ক্যান আছে, ক্যানের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে এটা প্যাসিভ নয়, ঠিক আছে। ক্যানের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ হতো। তাহলে ইউ ক্যান অ্যাচিভ রিওয়ার্ড, তুমি পারো অর্জন করতে রিওয়ার্ড, রিওয়ার্ড হচ্ছে পুরস্কার। তাহলে রিওয়ার্ড প্রথমে আসবে, তারপরে ক্যান দেবো, ক্যানের পরে বি দেবো, রিওয়ার্ড ক্যান বি, আর অ্যাচিভের থার্ড ফর্ম অ্যাচিভড। কোথায় আছে দেখো, বি দাগে রিওয়ার্ডের পরে ইজ দিয়েছে, হবে না। সি দাগে রিওয়ার্ডের পরে ইজ আছে, হবে না। আর দেখো এ দাগে রিওয়ার্ডের পরে কুড দিয়ে দিয়েছে, কুড না ক্যানই হবে, তাহলে একমাত্র ডি দাগেই সঠিক উত্তর। রিওয়ার্ড ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক, রিওয়ার্ড ক্যান বি অ্যাচিভড বাই হার্ড ওয়ার্ক। এবার যাবো নেক্সট। 90 কী বলছে দেখো, 90 বলছে যে, 90 বলছে দ্য রাস্কেল চিটেড হিম আউট অফ হিজ মানি, রাস্কেলটা ঠকিয়েছিল তাকে, তাকে ঠকিয়েছিল। রাস্কেল ঠকানো হচ্ছে ভার্ব, কাকে ঠকিয়েছিল, হিম তাকে, আর এইটুকু হচ্ছে অবশিষ্ট, আউট অফ হিজ মানি, তার সমস্ত পয়সাগুলো নিয়ে তাকে ঠকিয়েছিল। তাহলে হিম হচ্ছে অবজেক্ট, কাকে ঠকিয়েছিল হিম, প্রথমে আসবে হি, আর চিটেডের সঙ্গে কিন্তু ইডি আছে, ইডি থাকা মানে সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যার আসবে। ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, ওয়াজ, সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার। তাহলে হি ওয়াজ চিটেড কোথায় আছে দেখো, হিজ মানি ওয়াজ চিটেড হবে না, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি ওয়াজ চিটেড, ই দাগ হচ্ছে না, হি ওয়াজ চিটেড, বি দাগে আছে, আর সি দাগে আছে হি ওয়াজ চিটেড, ডি দাগে হিজ মানি ওয়াজ চিটেড, তাহলে ডি হবে না, বি আর সি। এবার দেখো কোনটা হবে, দেখো কী বলছে, হি ওয়াজ চিটেড আউট অফ হিজ মানি বাই দ্য রাস্কেল, আর বি দাগে আছে হি ওয়াজ চিটেড আউট, তাকে ঠকানো হয়েছিল, অফ হিজ মানি, তার সমস্ত পয়সা নিয়ে, বাই দ্য রাস্কেল, একদম পারফেক্ট। সি দাগটা আবার কোথায় ভুল আছে দেখে নি, হি ওয়াজ চিটেড আউট অফ হিজ মানি দেওয়া নেই, হিজ মানি, অফ হিজ মানি, এখানে হিজ ওয়ার্ডটা দেওয়া নেই, সেই কারণে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি দ্য কারেক্ট। হি ওয়াজ চিটেড আউট, হি সিঙ্গুলার বলে ওয়াজ, চিটেড আউট থার্ড ফর্ম, অফ হিজ মানি বাই দ্য রাস্কেল, রাস্কেলের দ্বারা। এবার যাবো নেক্সট। 91 কী বলছে দেখো, 91 দেখবো, প্রায় শেষের দিকে চলে এসেছি। রাহুল সেইড, এবার ন্যারেশান শুরু হচ্ছে, আমরা ন্যারেশান করবো ডাইরেক্ট ইনডাইরেক্ট, ভেরি ইজি, আমরা অপশান টেস্ট করলে একদম ইজি হয়ে যাবে। রাহুল সেইড, রাহুল বলেছিল আই ক্যান স্পিক ফ্রেঞ্চ, আমি পারি ফ্রেঞ্চকে কথা বলতে। দেখো আই মানে কোন ব্যক্তি, প্রথম কথা, আই মানে প্রথম ব্যক্তি রাহুল। ন্যারেশানে আমাদের মনে রাখতে হবে, যদি ন্যারেশানের এই ভেতরের অংশে ইনভার্টেড কমার মধ্যের অংশে কোথাও ইউ বা ইয়োর থাকে, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, আর সব প্রথম ব্যক্তিকে বোঝাবে। তাহলে যে কথা বলে সে প্রথম ব্যক্তি, আর যার সাথে কথা বলে সে দ্বিতীয় ব্যক্তি। ধরো আমি বললাম রাম সেইড টু মি, রাম কথা বলছে, রাম প্রথম ব্যক্তি, আমার সঙ্গে কথা বলছে মি দ্বিতীয় ব্যক্তি। তাহলে এখানে আই, ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি হয়, আর সব প্রথম ব্যক্তি। তাহলে রাম কথা বলছে আই ক্যান, তাহলে আই প্রথম ব্যক্তি রাম, তাহলে আইটা হবে হি, আর ক্যানটা কুড হয়। ন্যারেশনে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হয়, তাহলে ক্যানটা কুড হবে। দেখো কোথায় আছে, হি কুড কোথায় আছে, রাহুল সেইড দ্যাট হি কুড, তাহলে দেখো এক দাগে হির পরে শুড রেখেছে, দুই দাগে হি ক্যান রেখেছে, ডি দাগে আই ক্যান রেখেছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, রাহুল সেইড দ্যাট হি কুড স্পিক ফ্রেঞ্চ। তাহলে গেল। এবার যাবো নেক্সট। 92 দাগ কী বলছে দেখো, 92 দাগ কী বলছে আমরা দেখে নেব। 92 দাগ বলছে দ্য অফিসার অর্ডার দ্য ফেলো টু বি অ্যারেস্টেড, অফিসার আদেশ দিয়েছিল ওই ফেলোটাকে অ্যারেস্ট করার জন্যে। তাহলে এই যে টু দিয়ে মাঝখানে আমরা যুক্ত করি কোনটা, কোন ক্ষেত্রে, কোন ন্যারেশানে, ইম্প্যারেটিভ ন্যারেশানে। ইম্প্যারেটিভ ন্যারেশান ভার্ব দিয়ে শুরু হয়। অ্যারেস্ট দ্য ফেলো আমরা বলতে পারি, যখনই আমরা বলবো অ্যারেস্ট দ্য ফেলো তখনই বলবো দ্য অফিসার অর্ডার্ড দ্য ফেলো টু বি অ্যারেস্টেড, বা অর্ডার্ড সামওয়ান টু অ্যারেস্ট দ্য ফেলো। দ্য অফিসার অর্ডার্ড সামওয়ান টু অ্যারেস্ট দ্য ফেলো, বা দ্য অফিসার অর্ডার্ড দ্য ফেলো টু বি অ্যারেস্টেড। তাহলে এই বাক্যটা কী হবে, আমরা পড়ে নিই ভার্ব দিয়ে। তাহলে এটা বুঝতে পারছি টু আছে মানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশান, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশানে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে প্রথমটা কী আছে দেখো, প্রথমে কিন্তু ভার্ব দিয়ে নেই, ডাইরেক্টটা দ্য অফিসার সেইড হোয়াই, তাহলে ভার্ব দিয়ে শুরু হবে, টু দিয়ে যুক্ত হয়েছে মানে ডাইরেক্টে ভার্ব দিয়ে শুরু ছিল, তাহলে এটা নেই। বি দাগটা হতে পারে, আমরা দেখব। আর সি দাগটা কী বলেছে, দ্য অফিসার রিকোয়েস্টেড দ্য ফেলো দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু নেই, তাহলে হবে না, সি হবে না। এবার ডি দাগ দেখি, দ্য অফিসার সেইড টু দ্য ফেলো, অফিসার ব্যক্তিটাকে বলেছিল অ্যারেস্ট, না, অফিসার ব্যক্তিটাকে অ্যারেস্ট করতে বলেছিল, ব্যক্তিটাকে অন্য কাউকে অ্যারেস্ট করতে বলেনি, অফিসার বলেছিল অ্যারেস্ট দ্য ফেলো, ওই ব্যক্তিটাকে অ্যারেস্ট করো, তাহলে ডি দাগও হচ্ছে না। তাহলে আমরা ভালো করে দেখে নেব কোনটা হচ্ছে। দ্য অফিসার সেইড, বি দাগেটা দেখো, অফিসার সেইড, অফিসার বলেছিল অ্যারেস্ট দ্য ফেলো, ব্যক্তিটাকে অ্যারেস্ট করো। এবার দেখো আমাদের ঠিক আছে কিনা আমরা মিলিয়ে নেব প্রথমটার সঙ্গে, এইটারই তো ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে এইটা। তাহলে দ্য অফিসার সেইড মানে এটা আদেশ দেয় অফিসার, তাহলে অফিসার অর্ডার্ড, এবার দ্য ফেলো, অর্ডার দ্য ফেলো, আর ওই টু বি অ্যারেস্টেড,
এটা একটু অন্যরকমভাবে করেছে। যদি আমি এরকমভাবে করতাম, দ্য অফিসার অর্ডার্ড দ্য কনস্টেবল টু অ্যারেস্ট দ্য ফেলো, তাও হবে। আর এইভাবেও হবে, দ্য অফিসার অর্ডার্ড দ্য ফেলো টু বি অ্যারেস্টেড। পারফেক্ট, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বাদ বাকিগুলো হচ্ছে না। এবার যাবো 93 কী বলছে দেখো, 93 বলছে দ্য টিচার সেইড টু মোহিত, শিক্ষক মশাই মোহিতকে বলেছিল গো টু ইয়োর সিট, তোমার সিটে যাও, অ্যান্ড সিট কোয়াইটলি, এবং শান্তভাবে বসে। তাহলে দেখো গো দিয়ে শুরু হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হওয়া মানে ইম্পারেটিভ সেন্টেন্স, মাঝখানে আমরা কমা ইনভার্টেড কমা, এই যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাবো। তাহলে টিচার কী বলেছে আমরা দেখে নিই, টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি। তাহলে আমরা অপশান দেখে নেব। প্রথম অপশানে কী আছে দেখো, বলছে দ্য টিচার রিকোয়েস্টেড মোহিত, টু বসিয়েছি, টু গো, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, টু গো টু ইয়োর সিট মানে মোহিতকে, ইয়োর থাকা মানে দ্বিতীয় ব্যক্তি মোহিত, তাহলে ছেলে, তাহলে ইয়োরটা হিজ হবে, টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি, একদম পারফেক্ট, ঠিক আছে। বাদ বাকিগুলো কেন ঠিক নেই আমরা দেখে নিই। আচ্ছা এখানে কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে রিকোয়েস্ট ওয়ার্ডটা ইউজ করেছে, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করে না, শিক্ষক মশাই কী করবে বলতে পারে, ইনস্ট্রাকশান দিতে পারে, ঠিক আছে। তো আমরা বাদ বাকি অপশানগুলো দেখে নিই। এমনি গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু এখানে রিকোয়েস্টটা বাদে। বিদাক কী বলছে দেখো, বিদাক বলছে দ্য টিচার ইনস্ট্রাক্টেড মোহিত টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি। তাহলে দেখো এইটা ঠিক আছে, এই বাক্যটাও ঠিক আছে, এই বাক্যটাও ঠিক আছে। যেহেতু এখানে এবার আমরা দেখব রিকোয়েস্ট বেশি প্রপার নাকি ইনস্ট্রাক্টেড বেশি প্রপার। ইনস্ট্রাক্টেড নেব, কিন্তু বাকি অপশানগুলো দেখে নিই কোথায় ভুল আছে। দ্যাট হচ্ছে দ্য টিচার ইনস্ট্রাক্টেড মোহিত দ্যাট, ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে দ্যাট বসে না, তাহলে ভুল। দ্য টিচার টোল্ড মোহিত টু গো টু ইয়োর সিট অ্যান্ড সিট কোয়াইটলি, তাহলে এখানে ডি দাগেরটা ভুল আছে, ইয়োরটাকে হিজ হবে, তাহলে আমরা নেব হচ্ছে বি দাগ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টিচার ইনস্ট্রাক্টেড মোহিত টু গো টু হিজ সিট অ্যান্ড সিট কোয়াইটলি। যদি বি না থাকতো তাহলে কিন্তু আমরা এ নিয়ে নিতাম, ঠিক আছে। যেহেতু রিকোয়েস্ট আর ইনস্ট্রাক্টেডের মধ্যে আমরা ইনস্ট্রাক্টেডটাকে বেশি প্রেফার করব, ঠিক আছে। এবার যাবো নেক্সট 93 কী বলেছে দেখো, 94 কী বলছে, 94 বলছে রাম বলেছিল আই অ্যারাইভড অ্যাট দ্য ওয়ার্কশপ অ্যান আওয়ার এগো বাট নাথিং মাচ ইজ হ্যাপেনিং হিয়ার। ভেরি ইজি, বাক্য যত বড় থাকবে ভয়েসের ন্যারেশন তত ইজি হবে। দেখো এখানে আই মানে প্রথম ব্যক্তি, রাম তাহলে হি হবে, অ্যারাইভড ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ন্যারেশনে আমাদের কী হয়, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ন্যারেশনে আমাদের হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছি আইটা হি হলো, অ্যারাইভটা হ্যাড অ্যারাইভড হবে, এগো থাকলে বিফোর হয়, এগোটা বিফোর হবে, আর এখানে ইজটা ওয়াজ হবে, আর হিয়ারটা দেয়ার হবে। তাহলে আমরা ভেরি সিম্পল, প্রথমে আমরা দেখি যে হ্যাড অ্যারাইভড কোথায় আছে। হ্যাড অ্যারাইভড কোন অপশানে, প্রথমে দেখো, প্রথমে হ্যাড অ্যারাইভড আছে, ঠিক আছে, হ্যাড অ্যারাইভড আছে, কিন্তু এখানে দেখো ভিতরে গেলে এগোটাকে এগো রেখেছে, আবার সাবজেক্ট হি হবে, সাবজেক্ট শি করেছে, সাবজেক্ট শি করেছে, রাম তো ছেলে, তাহলে হি সাবজেক্ট হবে, শি করেছে, তাহলে ভুল, দরকার নেই। নেক্সট চলো দুদাগে কী বলেছে দেখো, রাম সেইড দ্যাট হি হ্যাজ হবে না, হ্যাড হবে, ভুল হয়ে গেল, দুদাগ বাদ, এ দাগ বাদ। এবার যাবো সিদাগে রাম আক্সড, তাহলে এটা আক্স তো হবেই না, এটা প্রশ্নবোধক বাক্য নয়, প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয় বা ভার্ব দিয়ে শুরু হয়, সেটাও বাদ চলে গেলো। এবার ডি দাগে চলো, রাম বলেছিল দ্যাট যে হি হ্যাড, এই যে হি হলো, আইটা হি, হ্যাড ভিতরি হলো, অ্যারাইভটা ওয়ার্কশপ, এগো থাকলে বিফোর হয়, বিফোর ঠিক আছে, তাহলে এই ইজটা ওয়াজও হয়েছে, হ্যাপেনিং হিয়ারটা দেয়ারও হয়েছে, তাহলে D is the correct answer. Ram said that he had arrived at the workshop an hour before but nothing much was happening here ta there. এবার যাবো নেক্সট 95 কি বলছে আমরা দেখবো 95 অলরাইট একটু বড় করে নিই। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটা আস্কড হিজ মাদার, তার মাকে জিজ্ঞাসা করেছিল ইফ শি কুড ভিজিট হার ফ্রেন্ডস হাউস, সে কি তার বন্ধুর বাড়িতে যেতে পারে। তাহলে দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট করা বুঝতেই পারছি, মাঝখানে ইফ দেওয়া আছে মানে প্রশ্নবোধক, আর শির পরে কুড দিয়েছে মানে বুঝতেই পারছি ক্যান দিয়ে প্রশ্নটা ছিল, ক্যান থাকলে কুড হয়, তাহলে ইফ আছে মানে প্রশ্নবোধক, আর প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে থাকলেই আমাদের মাঝখানে ইফ বসে, প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে শুরু হলেই ইফ আমরা বসাই। তাহলে এবার যেহেতু কুড আছে আমরা বুঝতেই পারলাম বাক্যটা ক্যান থাকলে কুড হয়, ক্যান দিয়ে শুরু ছিল, তাহলে ক্যান। এবার দেখো একটা মেয়ে যখন তার মাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু বলবে মা আমি কি যেতে পারি, তাহলে ডাইরেক্ট এটা ছিল আমি কি আমার বন্ধুর বাড়িতে যেতে পারি, তাহলে সিটা এটা আই ছিল, ক্যান হবে, তারপরে সিটা হবে আই, ক্যান প্রথমে কুডটা ক্যান হবে, আর সি মানে সে যেতে পারে, তার মানে জিজ্ঞেস করার সময় সে কি জিজ্ঞেস করেছিল মা আমি কি যেতে পারি, তাহলে হবে ক্যান আই ভিজিট। এবার তার বন্ধুর বাড়ি মানে কি আমার বন্ধু, সে যখন মাকে জিজ্ঞেস করবে সে কি বলবে মা আমার বন্ধু, তাহলে হারটা মাই ফ্রেন্ড হবে, তাহলে কী হবে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সিটা ক্যান আই ভিজিট, এটা হারটা মাই ফ্রেন্ডস হাউস, তাহলে দেখো অপশানে কোথায় আছে।
দ্য লিটল গার্ল সেইড টু হার মাদার। শুড তো হবে না, হোয়াই হবে না বললাম, ভার্ব দিয়ে শুরু হবে, শুড হবে না, ক্যান হবে। আর এটাও দেখো ডি দাগে আরও ভেরি ভেরি ইজি, আই দিয়ে তো শুরু হবে না, একমাত্র সি দাগেটাই সঠিক। দ্য লিটল গার্ল সেইড টু হার মাদার ক্যান আই ভিজিট, আমি কি ঘুরতে যেতে পারি মাই ফ্রেন্ডস হাউস। ঠিক আছে, এবার ঠিক আছে কিনা তুমি দেখতে চাইলে এটার সঙ্গে মিলিয়ে দেখতে পারো। দেখো আইটা সি হবে, ক্যানটা কুড হবে, মাইটা হার হবে মেয়ে বলে গেল। এবার যাবো নেক্সট 96 কী বলছে আমরা একটু দেখে নেবো। 96 প্রায় শেষের দিকে চলে এসেছি। 96 বলছে যে মাদার সেইড টু মি, মা আমাকে বলেছিল টার্ন অন দ্য লাইট, লাইটটা জ্বালাও। তাহলে মা দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে মাঝখানে কিন্তু টু হবে, তাহলে মা আমাকে বলেছিল লাইটটা জ্বালানোর কথা। তাহলে মাদার আক্সড মি, এটা কি প্রশ্ন করেছে, আমরা আক্সড আবার মাঝখানে ইফ দিয়েছে, 2 দাগ ভুল। ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে মাঝখানে টু হবে। আই টোল্ড মাদার, আমি কিন্তু মাকে বলিনি, মা আমাকে বলেছিল, তাহলে সি দাগ ভুল। মাদার রিকোয়েস্টেড মি, মা আমাকে রিকোয়েস্ট করেছিল, অবশ্যই রিকোয়েস্ট করতে পারে, টু অবশ্যই মাঝখানে টু বসবে, কিন্তু প্লিজটা বসবে না, প্লিজ এখানে ছিলই না। ঠিক আছে, তাহলে আর অনুরোধমূলক বাক্য হলেও আমরা শুধু রিকোয়েস্ট ইউজ করব, প্লিজ ওয়ার্ডটাকে রাখবো না। ঠিক আছে, ইনডাইরেক্ট করার সময়। তাহলে একমাত্র পড়ে থাকলো আমাদের 1 দাগ। তাহলে 1 দাগ কী বলেছে দেখি, মাদার টোল্ড মি, মা আমাকে বলেছিল, টু ভার্বের ফার্স্ট ফর্ম, মাঝখানে টু, টুর পরে টার্ন অন দ্য লাইট, একদম পারফেক্ট, টু টার্ন অন দ্য লাইট, ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশনে মাঝখানে টু বসে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, যাবো নেক্সট 97 কী বলছে দেখো, 97 হ্যাঁ 97 বলছে যে 97 বলছে কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 97 কী বলছে আমরা যদি দেখি, 97 বলছে ম্যারি সেইড, ম্যারি বলেছিল আই হ্যাভ টু বি দেয়ার বাই 10 AM টুমরো, আমাকে অবশ্যই যেতে হবে সেখানে 10টার মধ্যে আগামীকাল। তাহলে টুমরো থাকলে আমরা বুঝতে পারছি দ্য নেক্সট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে কোথায় আছে আমরা দেখে নেবো, দ্য নেক্সট ডে। আর হ্যাভটা হ্যাড হয়, আর আই মানে প্রথম ব্যক্তি, ম্যারি মানে একটা মেয়ে, তাহলে শি হবে। তাহলে শি হ্যাড আর দ্য নেক্সট ডে কোথায় আছে আমরা দেখবো। তাহলে প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটা কী আছে, ম্যারি সেইস, তাহলে এখানে সেইড ছিল, এখানে সেইস বলেছে ভুল, বাদ। ম্যারি টেলস, এখানে সেইড ছিল, এখানে টেলস করেছে, বাদ। ম্যারি টোল্ড মি, ম্যারি আমাকে বলেছিল, করতেই পারি, দ্যাট শি হ্যাড, তাহলে হ্যাভটা হ্যাড হলো, শি হ্যাড টু বি দেয়ার বাই 10 AM দ্য নেক্সট ডে, টুমোরোটা দ্য নেক্সট ডে আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগে কেন ভুল আছে দেখো, ডি দাগে ইজ টেলিং ছিল না, শুধু সেইড ছিল, আর টুমোরোটা টুমোরো রেখে দিয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ম্যারি টোল্ড মি দ্যাট শি হ্যাড হলো, হ্যাডটা হ্যাড হলো, দেয়ার তো ছিলই, বাই 10 AM দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে টুমোরোটা দ্য নেক্সট ডে হলো। ঠিক আছে, এবার যাবো নেক্সট 98 কী বলছে দেখো, 98 বলছে মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলেছিল দ্যাট আই কুড স্টে অ্যাট হিজ প্লেস, আমি তার জায়গায় থাকতে পারি, ইন দেরাদুন হোয়েন এভার আই উইশ। তাহলে এটা ইনডাইরেক্টে আছে, বুঝতে পেরেছি, মাঝখানে দ্যাট আছে। ঠিক আছে, তাহলে সেইড টু মি হবে, মাই ফ্রেন্ড টোল্ড মি মানে মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, তারপরে কমা ইনভার্টেড কমা শুরু হবে। তাহলে আই মানে আমার বন্ধু, আই মানে আমি, তো তাহলে আমার বন্ধু আমাকে বলেছিল, তাহলে আমি যখন বলবো তখন, আমার বন্ধু যখন আমার সঙ্গে সরাসরি কথা বলবে তখন বন্ধু আমাকে কী বলেছিল, তুমি পারো। তাহলে প্রথম কথা কুডটা ক্যান হবে, আর আমার বন্ধু যখন আমাকে বলবে তখন আইটা ইউ হবে, তাহলে ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তিকে যখন বোঝাবে মি, তখন মিটা আই হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে আর একবার একটু শুনে নাও। প্রথম কথা কুডটা ক্যান হবে, কুডটা ক্যান। এবার আই মানে কোন ব্যক্তি, আই মানে এখানে আমার বন্ধু আমাকে বলেছিল যে আমি, তাহলে আমি মানে তো মি, দ্বিতীয় ব্যক্তি, তাই তো। তাহলে আমার বন্ধু যখন সরাসরি আমাকে বলবে তখন কি বলবে, তুমি পারো থাকতে, তাহলে তুমি, আইটা ইউ হবে, আর ইউ থাকলেই দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, ইউ থাকলে দ্বিতীয় ব্যক্তি মি, তখন আই হবে। তাহলে আইটা ইউ, কুডটা ক্যান স্টে অ্যাট হিজ প্লেস, তাহলে হিজ প্লেসটা কী হবে, বন্ধু যখন বলবে, বন্ধু কিন্তু মাই প্লেস বলবে, যে তুমি পারো থাকতে আমার জায়গায়। ঠিক আছে, আর একটা চেঞ্জ এখানে আছে, তাহলে এখানে কি বললাম, আইটা ইউ হবে, কুডটা ক্যান হবে, হিজ প্লেসটা বন্ধুর প্লেস, তাহলে বন্ধু বলবে আমার প্লেস মাই প্লেস, আর হোয়েন এভার আই উইশড, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ডাইরেক্টে উইশ, মানে কি ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হয়, তাহলে সেকেন্ড ফর্মটা আবার ডাইরেক্টে গেলে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, শর্টে কোথায় আছে দেখব। মাই ফ্রেন্ড সেইড একদম করতে পারি, তাহলে ইউ উইল ফিল এখানে আসবে না, ইফ দিয়ে বাক্য শুরু হবে না। ঠিক আছে, ইউ ক্যান, তাহলে এটা প্রথমে ভুল হয়ে গেল, বিদাক ভুল হয়ে গেল। এবার সিদা কী বলেছে, মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু বলেছিল, ইউ বললাম, আইটা ইউ হবে, ক্যান হবে, ক্যান স্টে অ্যাট মাই প্লেস বলেছিলাম, মাই প্লেস হবে, ইন দেরাদুন হোয়েন এভার ইউ উইশ, তুমি থাকতে পারো, উইশটা উইশ হবে, আবার আমি থাকতে পারি মানে তুমি থাকতে পারো, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু ডি দাগটা কোথায় ভুল আছে আমরা দেখব। মাই ফ্রেন্ড সেইড ইউ উইল, আবার সেই উইল তো হবেই না, তাহলে দুটো উইল আবার ইফ, তিনটে এমনিই ভুল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 99 আর 100, তাহলে দুটো আছে, আর দুটো কি বলেছে একটু দেখে নিই, আমাদের একটুখানি দেখে নেব।
প্রায় শেষ ক্লাস। বলছে ডোন্ট ওভার স্পিড অ্যাট নাইট, এটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডু দিয়ে ভার্ব দিয়ে, মানে অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে হবে। এমনি ভার্ব থাকলে টু, আর ডু নট থাকলে নট টু। তাহলে ডু নট ওভার স্পিড অ্যাট নাইট আই সে ইট টু হিম, আমি তাকে বলেছিলাম রাত্রেবেলা বেশি জোরে গাড়ি চালিও না। তাহলে এই বাক্যটা, এই অংশটুকু আগে হবে, ওভার স্পিডিং নিশ্চয়ই আগে হবে না, বি ভুল। আই ওয়ান্ট টু হিম হবে না, আই ওয়ান্ট টু হিম কখনো বাক্য শুরু হয়, আই ওয়ান্ট টু হিম বলে কিছু হয় না, আই ওয়ান্ট হিম হতে পারে, ঠিক আছে, আই ওয়ান্ট হিম, আই ওয়ান্ট টু হবে না। আই হ্যাড বিন ওয়ার্নিং কেন হবে, হ্যাড বিন হয় না, আই হ্যাড বিন হবে না, তাহলে তিনটে ভুল। এর আগেরটা কী আছে আমরা একটু পড়ে নিই। বলছে আই ওয়ার্নড হিম, সিম্পল পাস্ট ছিল, সিম্পল পাস্টই থাকবে, বাইরে কোনো টেন্সের চেঞ্জ হয় না, এখানে হ্যাড বিন ওয়ার্নিং করেছে, বাইরে টেন্সের চেঞ্জ হয় না, ভেতরে যা চেঞ্জ হবে ইনভার্টেড কমার ভেতরে। তাহলে আই সে ইট টু হিম, আই ওয়ার্নড হিম, আমি তাকে ওয়ার্ন করেছিলাম। এবার ডু নটের জন্য নট টু আর ভার্বের ফার্স্ট ফর্ম ওভার স্পিড অ্যাট নাইট, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আই ওয়ার্নড হিম নট টু ওভার স্পিড অ্যাট নাইট। এবার যাবো লাস্ট, আজকে শেষ এক্সাম্পল। সোনিয়া সেইস, সোনিয়া বলেছে, সোনিয়া বলে আই লাভ দ্য মনসুন, আমি বর্ষাকালটাকে ভালোবাসি। দেখো বাইরে সেইস আছে, বাইরে সেইস, বাইরে সেইস শ্যাল উইল থাকলে, বাইরে যদি বাইরের অংশে সেইস শ্যাল উইল হ্যাভ হ্যাজ থাকলে ভেতরের অংশের টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই হবে, ঠিক আছে, শুধু প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে বাইরে সেইসই থাকবে, ঠিক আছে। আর আইটা হচ্ছে সোনিয়া, প্রোনাউন চেঞ্জ হবে শি, আর শি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, তাহলে লাভের সঙ্গে লাভস। তাহলে সোনিয়া সেইজ দ্যাট শি লাভস কোথায় আছে দেখো, প্রথমে এক দাগে বলছে সেইড ভুল, সোনিয়া সেইজ দ্যাট শি লাভস দ্য মনসুন, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সোনিয়া সেইজ দ্যাট শি লাভস দ্য মনসুন, অপশান বি। আর সি আর ডি কোথায় ভুল আছে, সোনিয়া সেইজ দ্যাট শি ইজ লাভিং হবে না, শুধু লাভ ছিল, ইজ লাভিং আনবো না, সোনিয়া সেইড পাস্ট টেন্স, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।